আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটেলের 11তম লেকচারে সবাইকে স্বাগত। বিগত 10 লেকচারে সিনোনিম অ্যান্টোনিমের সেই শুরু থেকে এই পর্যন্ত আসা যাবতীয় কোশ্চেন, মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাবি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জিএসটি সবগুলো 10 লেকচার ধরে সলভ করিয়েছি। সিনোনিম অ্যান্টোনিম থেকে যা যা আসার মতো বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় আছে সবগুলো শেষ করানোর পর আমরা এখন নতুন টপিকে চলে এসেছি, তোমাদের বহু আকাঙ্ক্ষিত টপিক, যে টপিকটি হচ্ছে নান আদার দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা একটা অল ইন ওয়ান মাস্টার ক্লাস হতে যাচ্ছে। একটা ক্লাসে নিব, সিনোনিম অ্যান্টোনিমের মতো ফুল সিরিজ করবো না। মেইনলি ভোকাবুলারি ব্যাটেলের উদ্দেশ্যটাই ছিল সিনোনিম অ্যান্টোনিমটা পড়া দেওয়া, কারণ এই একটা জিনিস নিয়ে পোলাপান সবচেয়ে বেশি সাফার করে। এই জিনিসটার গোছানো মানে ওভারঅল আমরা যে বলি সলভ করো, অপশন ধরে ধরে করো, অপশন ধরে ধরে পড়ো, মিনিং জানো সবগুলা, এভাবে পড়া হয় না। একটা পর্যায়ে যাবার মোটিভেশন হারায় যায়, সেই জন্য সিনোনিম অ্যান্টোনিমটা সেভাবে পড়ায় দিছি। বাট বাকিগুলোর ক্ষেত্রে এই ফ্যাটিকটা কাজ করে না, কোশ্চেনও লিমিটেড, জিনিসও লিমিটেড, ঠিক আছে? এবং গুছায় পড়লে জিনিসপত্র আরো অনেক তাড়াতাড়ি অনেক বেশি পড়া সম্ভব। সো এই জন্য সিনোনিম অ্যান্টোনিমের পর বাকি যা যা টপিক পড়াবো সবগুলা ইনশাল্লাহ এক ক্লাসেই টপ টু বটম শেষ করিয়ে দিব, যেন ওই একটা ক্লাস করার পর আর কিছু না লাগে। তো আজকে হচ্ছে অল ইন ওয়ান মাস্টার ক্লাস, একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের টপ টু বটম, যেটুকু তোমার না জানলেই না সেটুকু আমি তোমার কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। এখন ক্লাসে প্রবেশ করার আগে, পড়ানোর আগে কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে ভাইয়া এই যে সিনোনিম অ্যান্টোনিম পড়বো, কিভাবে পড়বো, কিভাবে আগাবো। সো ফার্স্ট অফ অল কিছু ট্রিক্স নিয়ে যদি আলোচনা করি, মাস্ট নো দ্য মিনিং অফ এভরি সিঙ্গেল ওয়ার্ড। তুমি কোন ওয়ার্ডটার প্রিপোজিশন বসাচ্ছ, কোন ওয়ার্ডটার পরে কোন প্রিপোজিশন বসাবা, তুমি যদি ওয়ার্ডের মিনিংই না জানো তুমি জীবনেও প্রিপোজিশন লোকেট করতে পারবে না। সো এই একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট নো দ্য মিনিং অফ এভরি সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে? তারপর কি, সিনোনিমস অফ এ ওয়ার্ড ফলো দ্য সেম রুল। এই লাইনটা পড়াশোনাকে অনেক সহজ করে দিয়েছে। সিনোনিমস অফ এ ওয়ার্ড ফলো দ্য সেম রুল। সাপোজ তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হইলো, ওই ওয়ার্ডের পর যে প্রিপোজিশনটা বসবে, ওই ওয়ার্ডের যতগুলো সিনোনিম আছে সবার পরে সেম প্রিপোজিশনটাই বসবে, কারণ যে ওয়ার্ডটা তুমি পিক করছিলে ওই ওয়ার্ডের মিনিং তো সেম। ওই ওয়ার্ডের পর তুমি একটা প্রিপোজিশন বসাইলা, তুমি যেমন হার্মফুল, ক্ষতিকর, ক্ষতি করার পর টু বসে। তো এখন ক্ষতিকর বলতে ইংলিশ যত শব্দ আছে সবার পর টু বসবে। হার্মফুল এর পর টু, ডেট্রিমেন্টাল এর পর টু, পার্নিশিয়াস এর পর টু। তো তুমি একটা শব্দ জানলে এবং তার সিনোনিম গুলো জানলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে আচ্ছা এইটার সিনোনিম যদি ওইটা থাকে, ওইটার পর টু বসে, তাহলে এইটার পর কি হবে। তুমি একটা দিয়ে আরেকটা রিকল করতে পারবা, চেইন সিস্টেম মনে রাখতে পারবা। এবং তুমি সিনোনিম অ্যান্টোনিম মানে আমার যে ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলো এখন হেল্পফুল হবে আরো একটা স্পেশাল দিক দিয়ে, যে তুমি একটা ওয়ার্ডের সিনোনিম দিয়ে ওই ওয়ার্ডটা যেটা তুমি জানো না, জীবনে পড়ো না, এটা প্রিপোজিশন কি হবে তুমি লোকেট করে বের করে ফেলতে পারতেছো। সো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর কথা হচ্ছে যে ভাই আমি এরকম পড়তে থাকলাম কোশ্চেনটা তার মধ্যে আসতেই থাকলো, আমি মানে কতগুলা পড়বো। সিনোনিম অ্যান্টোনিমের মতো কি সবই পড়তে হবে? তুমি সব পড়তে তো হবে অবশ্যই, কিন্তু তুমি সব পড়তে গেলে জিনিসটা দেখবা কোশ্চেনস আর রিপিটিং, প্রিপোজিশন গুলো একটা পর একটা রিপিট হইতেছে। একই প্রিপোজিশন তুমি দেখবা এক বছর বিসিএস আসছে, এক বছর ঢাবিতে আসছে, এক বছর জাহাঙ্গীরনগর আসছে, আবার ওইটাই কদিন পর জগন্নাথ বা জিএসটি দিয়ে দিছে, বা জিএসটি একটা জিনিস বিসিএস এ দিয়েছে, বিসিএস এর পুরনো জিনিস আবার বিসিএস এ দিয়েছে। মেডিকেলে আসা পুরনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেডিকেলে আবার দুইবার ব্যাক করছে, এমনও রেকর্ড আছে। সো হয় এমন, ঠিক আছে? কোশ্চেন আর রিপিটিং। সো এখন কথা হচ্ছে তাহলে কোশ্চেন রিপিটিং এত কিছু বলেন হার্ড লাগে কেন? ইট ফিলস হার্ড জাস্ট ফর রং অ্যাপ্রোচ। ভুলভাবে আমরা আগাই, আমরা হচ্ছে বক্স ধরে ধরে মুখস্থ করি। তুমি যদি বক্স ধরে ধরে মুখস্থ করো, তুমি দেখবা বক্সের একবার টু, একবার অন, একবার ফর, তুমি বক্স ঝাড়া ঝাড়া করে যতই মুখস্থ করে যাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্পেশালি বায়োলজি ইনফরমেশন এত বেশি তোমার গোলা ফেলা খুবই স্বাভাবিক, কারণ বক্সের মতো কোনো প্যাটার্ন নেই, এত স্ক্যাটার জিনিস মনে রাখা যায় না। তুমি যদি ওই রং ওয়েতে না আগে একটা প্রপার ওয়েতে আসো, একটা গোছানো পদ্ধতিতে প্রিপারেশন নাও, তুমি দেখবা তোমার মুখস্থ করা লাগতেছে ঠিকই, তোমার মুখস্থ করতে হবে, বাট মুখস্থটা অনেক গুছানো উপায় হয়েছে। এবং ওই মুখস্থ ভুলে গেলে ওটার ব্যাকআপ সহ তোমার কাছে আছে, যে মুখস্থটা ভুলে গেলে তুমি কোন ওয়ার্ডটা দিয়ে কোন বিষয়টা দিয়ে রিকল করবা। ওকে, এই জন্য হচ্ছে আমি বলি ইট ফিলস হার্ড জাস্ট ফর রং অ্যাপ্রোচ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইজ দ্য ট্রাম্প কার্ড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যদি ভালোভাবে সলভ করো, তুমি দেখবো অনেকগুলো কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে এবং নতুন যেগুলো আসার মতো সেগুলো জেনে যেতেছো। একই সাথে একটা ওয়ার্ড ধরে তার সিনোনিমের পর কি প্রিপোজিশন বসতে পারে সেটা তুমি যদি একবার লোকেট করা শিখে যাও, প্র্যাকটিস করতে করতে এই জিনিস যদি একবার আয়ত্তে এসে পড়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে আটকাইতে পারবে না। তারপর যদি আটকানোর মতো কিছু একটা দাও, তুমি নোট সারা বাংলাদেশ আটকাই যাবো, ওই একটা জন্য চান্স মিস হবে।
ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইজ আ ট্রাম্প কার্ড। এবং মেমোরাইজ কিভাবে করবে? মেমোরাইজ বাই রিপিটেড প্র্যাকটিস। এবং একটা জিনিস আমি যেটা সবসময় বলি, উইকলি রিভাইজ ইংলিশ ভোকাবুলারি। তুমি যা যা শুরু থেকে পড়ছো এই পর্যন্ত সব এক উইকে রিভাইজ করবার দরকার নেই। এই উইকে যা যা পড়ছো এগুলো সব রিভাইজ দাও। এই উইকে তুমি যা যা পড়ছো সবগুলো হচ্ছে রিভাইজ দাও। এখন যেহেতু মেডিকেলের খুব কাছাকাছি সময়, এখন চেষ্টা করো ভোকাবুলারি যতটা পারো প্রতি উইকে একবার হলেও রিভাইজ করতে। যদি এক উইকে একবারে বসে এতগুলো রিভাইজ করতে কষ্ট হয়, উইকে স্প্লিট করে 2বার করো, 3 দিন পর একবার, আবার 3 দিন পর একবার, এইভাবে করো। বাট একটু রিভাইজের মতো থাকতে হবে, নাহলে ভুলে যাবে, না হলে মাথায় থাকবে না। আর মেমোরাইজ করতে হবে রিপিটেড প্র্যাকটিস। তুমি বারবার খুলে খুলে পড়াচ্ছে বেশি, তুমি যতবার প্র্যাকটিস করবে, তুমি যতবার এমসিকিউ খুলে দাগাবা, ততবার আরো ভালো প্র্যাকটিস হবে। ঠিক আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য যদি আমার পক্ষ থেকে কিছু ট্রিক্স বলা থাকে, এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য ট্রিক্স। এবার আসো পড়া শুরু করি। এবং পড়াশোনাটা আমরা করবো, আমরা সেকেন্ড রুলের উপর ভিত্তি করে করবো, যে সিনোনিমস অফ এ ওয়ার্ড ফলো দ্য সেম রুল। আমরা একটা করে ওয়ার্ড জানবো, ওই ওয়ার্ডের মিনিং, সেই মিনিংটার পর কি বসে, কোন প্রিপোজিশনটা বসে সেটা জানবো, এবং ওই ওয়ার্ডের সিনোনিমাসলি কতগুলো ওয়ার্ডের পর ওই সেম প্রিপোজিশন বসতে পারে সেইভাবে আমরা আগাবো। ঠিক আছে। এবং লাস্টে কয়েকটা কোশ্চেন সলভ করব। খুব বেশি কোশ্চেন সলভ এখানে আসলে করানোর স্কোপ নাই, কারণ এখানে ওয়ার্ড অনেক। ঠিক আছে। যদি আমি সিনোনিমের মতো ইলাবোরেটলি পড়াতে চাই, দেখা যাবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একাই 4টা লেকচার নিয়ে নিছে। সো আমি তোমাকে এমন ভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করব যেন তুমি একটা প্যাটার্ন ধরতে পারো। জরুরি জিনিস যেগুলো তোমার না জানলেই না, তার প্রত্যেকটা তোমার কভার হয়ে যায়। মোটামুটি আমার ক্লাস থেকে তোমার 60% প্রিপারেশন হয়ে যাবে। আমার ক্লাস করার পর তুমি হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করবা, অনেকগুলো আমার লেকচার থেকে কমন পাবা, কিছু জিনিস আনকমন পাবা, ওগুলা সেম প্যাটার্নে জেনে নিবা, সেম প্যাটার্নে পড়ে নিবা। বাকি 30% হয়ে যাবে, তোমার 90% কমপ্লিট। বাকি 10% কি? ওই 10% হচ্ছে তোমার রিভিশন, রিভাইজ, প্র্যাকটিস। ওইটুকু যদি করতে পারো, তোমার 100% কমপ্লিট। আসো শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো হচ্ছে কেস 1 দিয়ে। ঠিক আছে। এরকম 30টা কেস আছে আমি, যে 30টা কেসে আমরা একটা করে মিনিং জানবো, একটা করে ওয়ার্ড দেখবো, ওইটা মিনিং জানবো, এবং ওইটার পর কি কি প্রিপোজিশন বসতে পারে ওইগুলোর মিনিং কি সেভাবে আমরা আগাবো। ঠিক আছে। সো প্যাটার্ন ওয়াইজ আগালে মনে রাখাও খুব সহজ হবে। ফার্স্ট অফ অল আমরা শুরু করবো আমেজ দিয়ে। আমেজ মানে কি? আমেজ মানে বিস্মিত করা। ঠিক আছে। কাউকে মানে অ্যামিউজ করা, অ্যামেজ করা, কাউকে অ্যাস্টনিশ করা, এটাকে বিস্মিত করা। এই জিনিসটা যদি বুঝায়, সেই ক্ষেত্রে প্রিপোজিশন কি বলবে? যদি ব্যক্তিকে বুঝাও তাহলে উইথ বসবে, যদি বস্তুকে বুঝাও তাহলে অ্যাট বসবে। তুমি একটা মুভি দেখে অ্যামেজড হয়েছো, তুমি বলতে পারো আই অ্যাম অ্যামেজড অ্যাট দ্য মুভি। আমি মুভিটা দেখে বিস্মিত। ওই যে গতকাল রাতে স্কুইড গেম 2 আসলো না, তো এরকম তুমি দেখো, ওইটা দেখে তুমি ধরো হইলে খুব অ্যামেজড হলে, তুমি বলতে পারো আই অ্যাম অ্যামেজড অ্যাট স্কুইড গেম 2। আবার ধরো যে তোমার ওটা দেখার পর ওখানে একটা স্পেসিফিক ক্যারেক্টার আছে, তোমার তাকে মানে ভালো লাগলো, তার প্রতি তুমি অ্যামেজড হইলে, তুমি এটা বলতে পারো আই অ্যাম অ্যামেজড উইথ দ্য ক্যারেক্টার, আই অ্যাম অ্যামেজড উইথ দ্য হিরো। তুমি সেভাবে বলতে পারো আই অ্যাম অ্যামেজড উইথ দ্য ভিলেন। কিছু ক্ষেত্রে ভিলেনরাও খুবই মানে হিরোইক হয়, ভিলেনের অ্যাপিয়ারেন্স হিরো হচ্ছে মারাত্মক হয়। সো ওইসব ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে উইথ, বস্তুর ক্ষেত্রে অ্যাট। তো এখন অ্যামেজ এর পর তুমি বসতেছে, অ্যামেজ এর পর উইথ বসতেছে, ব্যক্তির ক্ষেত্রে অ্যামেজ এর পর অ্যাট বসতেছে। এর অর্থ হচ্ছে অ্যামেজ এর সাথে সিনোনিমাসলি যা যা মিনিং আছে সবার পরে সেম জিনিস বসবে। অ্যাস্টনিশের পর, অ্যাস্টনিশ ওর মানে বিস্মিত হওয়া, ওর পরে হচ্ছে অ্যাট উইথ। এসটিএইচ মানে হচ্ছে সামথিং, মানে কিছুর উপর বিস্মিত। আর এসবি মানে হচ্ছে সামবডি, কোন ব্যক্তির প্রতি বিস্মিত। যে I am astonished at the person, I am astonished at the movie with the person. ঠিক আছে। astonished এর পর amazed হলো সেম জিনিস, সারপ্রাইজ হলো সেম জিনিস, ওয়ান্ডার হলো সেম জিনিস, তারপর হচ্ছে ওয়ান্ডার হলো সেম জিনিস, গ্ল্যাড হলো সেম জিনিস, মার্ভেলড হলো সেম জিনিস। ঠিক আছে। astonished at, amazed at, surprised at, wondered at, glad at, marveled at, সবগুলা পরই at বসবে। ঠিক আছে। সো একটা ওয়ার্ড জানার মাধ্যমে কিন্তু আমরা তার সিনোনিম গুলো জেনে গেলাম, ওখান থেকে আমরা তারপরে কি প্রিপোজিশন বলবো সবই জেনে গেলাম। সিনোনিম অ্যান্টোনিম তোমার এখান থেকে রিভাইজও হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। সিনোনিম অ্যান্টোনিমের মাধ্যমে তুমি একটা গুছানো ভাবে আগাতেও পারবা। ইভেন তুমি দেখবা এইভাবে অনেকেই পড়ায়। এই সিস্টেমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার ইজিয়েস্ট মেথড। অনেকেই দেখবা এই অ্যাপ্রোচ আগে না, তো মনে রাখতে পারবা না। দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। ঠিক আছে। তারপর আসে কেস 2, রিলাই। রিলাই মানে হচ্ছে কারোর উপর নির্ভর করা, কারোর উপর মানে ডিপেন্ড করা। সো নির্ভর করা যদি হয়, রিলাই এর পর বসবে অন, তুমি কারো উপর নির্ভর করতেছো। ঠিক আছে। সো কারো উপর, আমরা নরমালি উপর বলে যেমন অন বুঝাই, এখানে সেই অর্থে তুমি এভাবে চিন্তা করতে পারো যে কারো উপর আমি নির্ভর করতেছি। সো আই এম রিলাইং অন হিম। তো যেহেতু রিলাই এর পর অন বসতেছে, রিলাই অন, তাহলে রিলাই এর সব সিনোনিম তাদের পরে অন বসবে। রিলাই অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন, সবগুলোর পরই হচ্ছে অন বসবে। রিলাই অন মানে নির্ভর, কাউন্ট অন মানে নির্ভর, ডিপেন্ড অন মানে নির্ভর, ব্যাংক অন মানেও নির্ভর।
ঠিক আছে, এই ক্ষেত্রে জাস্ট একটা জিনিস একটু এক্সেপশন, পড়ে জিনিসের মধ্যে একটু এক্সেপশন যাতে আমি জানা দিতে যাবো। সো এইখানে একটা জিনিস কাউন্টের ক্ষেত্রে এক্সেপশন, সেটা হচ্ছে কাউন্টের পর যদি তুমি অপশনটা দেখো কাউন্ট আপন আর কাউন্ট অন দুইটাই অপশনে আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র কাউন্টের ক্ষেত্রে আপন লাগাবা, যদি আপন না থাকে তখন অন লাগাবা, কারণ এখন কাউন্টের ক্ষেত্রে আপন ওয়ার্ডটা অনেক চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপন না থাকে তখন তুমি অন লাগালে কাউন্ট অন মানে নির্ভর, বাট কাউন্ট আপন ওয়ার্ডটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যদি সলভ করতে চাও তুমি জিনিসটা দেখবা, এবং এই একটা কনফিউশন আসে। সো আমি এটা এখনই ডিবাং করে দিলাম, আশা করি ইনশাআল্লাহ তোমরা সলভ করতে গেলে এই কনফিউশনটা হবে না। তারপর কি, নির্ভর করা বোঝাতে অন, কিন্তু যদি আমি বিশ্বাস করা বুঝাই, যে এখন দেখো একজনের উপর হচ্ছে নির্ভর করা, তুমি তার উপর ভরসা করতেছো, কিন্তু আরেকজন হচ্ছে তুমি তার উপর বিশ্বাস করছো, তুমি তার কাছে নিজের মানে বিশ্বাস গচ্ছিত রাখতেছো, আমানত রাখতেছো, সেই ক্ষেত্রে তুমি তাকে যদি বিশ্বাস করা বুঝো, নির্ভর না করে থাকে না, আমরা একজন মানুষকে বিশ্বাস করি, ট্রাস্ট করি, সেই অর্থ তুমি যদি ওয়ার্ড ইউজ করো তখন তোমার ইন বসবে। যেমন বিলিভ ইন, ট্রাস্ট ইন, ফেইথ ইন, কনফাইড ইন। কনফাইড ইন ওয়ার্ডটা দুইবার আসছে, এটা জব কোশ্চেনেও আসে, এটা বিগত বছরের ভার্সিটি মেডিকেলেও আসে। ঠিক আছে, কনফাইড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এই সবগুলো পর বসবে ইন, এবং অল দিস মিনস টু বিশ্বাস করা। বিলিভ ইন মানে বিশ্বাস, ট্রাস্ট ইন বিশ্বাস, ফেইথ ইন বিশ্বাস, কনফাইড ইন মানে বিশ্বাস। শি কনফাইডেড ইন মি। তুমি কনফাইড ওয়ার্ডটা এখন যদি জীবনে না আসবে, তুমি মিনিং না জানো তাহলে কিন্তু পারবে না। এখন তুমি কনফাইড ওয়ার্ডটা পাইতে পারো, তোমার প্রিপোজিশন মনে নাই, আচ্ছা শি কনফাইড দ্যাট ইন মি, তো কনফাইড অন হবে, কনফাইড ইন হবে, কনফাইড অ্যাট হবে, নাকি কনফাইড টু হবে? তখন তুমি দেখলা যে আচ্ছা কনফাইড মানে তো বিশ্বাস করা, আমি জানতাম আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহতে বিশ্বাস করি, তো বিলিভের পর যদি ইন হয়ে থাকে, কনফাইড মানে বিশ্বাস, তাহলে কনফাইড পর অবশ্যই ইন হবে, তুমি মিনিং দিয়ে জিনিস রিট্রিভ করতে পারবা। এবং এটা হচ্ছে এই মেথডে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া সবচেয়ে বড় পার্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কেস গুলো দেখতে দেখতে যাই। স্কিল, দক্ষতা। আচ্ছা স্কিল, এখন স্কিল যদি দক্ষতা বুঝাইতে অফকোর্স ইন বসবে। ঠিক আছে, একটা জিনিস বুঝছো, যদি দক্ষতা বুঝাইতে হয় সেই ক্ষেত্রে ইন বসবে, যে স্কিলড ইন দক্ষ, স্কিলফুল ইন দক্ষ, অ্যাডেপ্ট ইন দক্ষ, অ্যাড্রয়েট ইন দক্ষ, প্রফিশিয়েন্ট ইন দক্ষ, মাস্টার ইন দক্ষ, সবগুলা ক্ষেত্রে দক্ষতার পর ইন বসতেছে। ওকে, এবং প্রত্যেকটাই বুঝাইতেছে দক্ষ। অ্যাডেপ্ট এবং অ্যাডেপ্ট বানানটা খেয়াল করে, অ্যাডেপ্টে কিন্তু তিনটা বানান আছে, আমি সিমিলার ম্যাটার ক্লাসে পড়াইছি। একটা হচ্ছে এ দিয়ে অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে হচ্ছে অভিযোজন। একটা হচ্ছে ই দিয়ে অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে হচ্ছে কোনো কিছুর উপর দক্ষ, কোনো কিছুর উপর সিদ্ধ হস্ত। আর অ্যাডপ্ট মানে হচ্ছে দত্তক নেওয়া, অ্যাডপশন। ওকে, এরপর আসো কেস ফোর। এলিজিবিলিটি বা সক্ষমতা বুঝাতে ফর বসে, এলিজিবিলিটি বা সক্ষমতা বুঝাতে ফর বসে। তাহলে কেমন, এলিজিবিলিটি যদি আমি বলি এলিজিবল ফর, সে এইটার জন্য যোগ্য, এই অর্থে হচ্ছে ফর বসবে। তাহলে এলিজিবল যা যা শ্রেণীর মতো সবার সাথে ফর, এবল ফর, কেপেবল ফর, ফিট ফর, এলিজিবল ফর, অ্যাপ্ট ফর। ইভেন যেহেতু সক্ষম, এর মানে সক্ষম মানে কি, সেটা সক্ষম এটা তাকে সিলেক্ট করবে, নির্বাচন করে বের করতে হবে। তো তুমি সিলেক্ট বা কোয়ালিফাইড বলতে পারো, হ্যাঁ সিলেক্টেড ফর, কোয়ালিফাইড ফর। ঠিক আছে, তারপর আরেকটা বলতে পারি কম্পিটেন্ট ফর। কম্পিটেন্ট ফর এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা সিনোনিম অ্যান্টোনিমও দিতে পারে, স্পেলিংও দিতে পারে, এখানেও দিয়ে দিতে পারে। ওকে, এখন একটা জিনিস যেটা আমি এক্সট্রা বলবো, দক্ষতা বুঝাতে ইন বসে, কিন্তু যদি এমন হয় যে কখনো কোনো কিছু তুমি ভালো বা খারাপ বুঝাতে সেরকম অর্থে ইউজ হবে, তখন অ্যাড বসবে। ঠিক আছে, এক্সট্রা করে আমি একটা কেস বলে দেই, সেটা হচ্ছে ভালো বা খারাপ বুঝাতে। ঠিক আছে, ভালো বা খারাপ বুঝাতে অ্যাট বসে, ভালো বা খারাপ বুঝাতে অ্যাট বসে, ভালো বা খারাপ বুঝাতে অ্যাট বসে। যেমন আমি যদি বলি গুড হবে অ্যাট, আমি যদি বলি ব্যাড তাহলে হবে অ্যাট, আমি যদি বলি আগলি তাহলে হবে অ্যাট। ঠিক আছে, এই সব ক্ষেত্রে অ্যাট বসতেছে। যদি কোনো কিছুতে তুমি ভালো বা খারাপ মিন করতে চাও, যে হ্যাঁ সে এটা ভালো পারে এটা খারাপ পারে, সেই অর্থে অ্যাট বসবে। হি ইজ গুড অ্যাট ম্যাথস, হি ইজ ব্যাড অ্যাট ফিজিক্স, হি ইজ আগলি অ্যাট বায়োলজি, এইভাবে বলা যায়। সো এই ক্ষেত্রে তোমার অ্যাট বসবে। কিন্তু যদি দক্ষতা বোঝায় যে পারা না সে ওইটা অলরেডি মাস্টার, সেটা স্কিল, তখন অ্যাট না, তখন ইন বসবে। ঠিক আছে, ছোট্ট একটা কনফিউশন, আশা করি ভুল করবা না। তারপর কেস 5 উপকারী, কেস 6 এদিকে আছে অপকারী। সো ইউজফুল বা উপকারী বোঝাতে সবসময় টু বসবে, ইউজফুল
এই ওয়ার্ডটার পর এই ওয়ার্ডটা উপকারী বোঝায় ইউজফুল টু, মানে এই জিনিসটা আমাদের জন্য উপকারী, আমাদের প্রতি এই জিনিসটা উপকারী, সেই অর্থে টু বলবে, উপকারী পর টু। সো ইউজফুল এর সাথে যা যা আমাদের সিনোনিমাস ওয়ার্ড গুলো আছে সবার সাথে টু বসবে, কারণ প্রত্যেকের অর্থ হচ্ছে উপকারী। বেনিফিশিয়াল মানে উপকারী, ইউজফুল, এসেনশিয়াল উপকারী, দরকারি, হেল্পফুল, অ্যাডভান্টেজিয়াস, ফেভারেবল, লুক্রেটিভ, কন্ডিউসিভ, সব আমাদের জন্য হচ্ছে উপকারী মিন করে। সো সবগুলো পর টু বসবে এবং মিনিং হবে উপকারী। ঠিক আছে, বেনিফিশিয়াল টু, এসেনশিয়াল টু, ইউজফুল টু, হেল্পফুল টু, অ্যাডভান্টেজিয়াস টু। ওকে, এইভাবে হচ্ছে আগাবে। এবং উপকারের সাথে শুধু টু বসে এমন না, যদি কোনো জিনিস অপকারীও হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে টু বসবে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার টু বসবে। যেমন হার্মফুল, যখন আমি হেল্পফুল এর পর উপকারী অর্থে টু বসাইছি, তেমন আমি যখন হার্মফুল অপকারী বোঝাবো তখনও আমার টু বসবে। যেমন অ্যাভার্স টু, harmful to, disastrous to, detrimental to, pernicious to, malicious to, injurious to, তারপর সাথে আরো বলতে পারি fatal to। ঠিক আছে, fatal to, adverse তো বললামই, ঠিক আছে, adverse তো বলতে পারো। এই সবগুলোর অর্থ হচ্ছে অপকারী। সো যখনই আমি কোনো কিছু উপকারী বা অপকারী মানে অ্যাডভান্টেজিয়াস বা ডিসঅ্যাডভান্টেজিয়াস বুঝাবো, দুই ক্ষেত্রেই আমার টু বসবে। এখন দেখো, তুমি এই এতগুলা ওয়ার্ড যদি আলাদা আলাদা হয়, বক্স বক্স করে মনে রাখতা, তুমি দেখো একটা ওয়ার্ডের কিন্তু অ্যালফাবেট ম্যাচ করে না। তুমি এম এ এইচ ডি মানে এক একটা এক এক জায়গায় থাকতেও প্রত্যেকটা পর তোমাকে টুটা আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে হতো। জাস্ট ফর এ প্রপার ওরিয়েন্টেশন তুমি একসাথে কতগুলা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাধ্যমে শুধু মনে রাখতে পারতো, ইউজফুল আর হার্মফুল। ইউজফুল হার্মফুল দুইটা মানে উপকারী অপকারী উভয় মানে টু বসবে। তাহলে ইউজফুল এবং হার্মফুল এই দুটোর মিনিং এর সাথে যে যে ওয়ার্ড ম্যাচ করবে প্রত্যেকের সাথে তোমার টু বসবে। সিনোনিম অ্যান্টোনিমের এখানে একটা ক্লাসে আমি একটা ওয়ার্ড পড়াইছিলাম, ওই ওয়ার্ডটা আমি দিয়ে দিই। ওই ওয়ার্ডটা হচ্ছে ডিলিটেরিয়াস। কোনো কিছু আমরা যদি ডিলিট করে দেই, সাপোজ ধরো স্লাইড যদি ডিলিট হয়ে যাবে না করো, তাহলে কি হবে? তোমাদের জন্য ক্ষতি হয়ে যাবে না? ডিলিটটা ক্ষতি বয়ে আনবে না? সো আমি সেভাবে মনে রাখতে পারি না ডিলিটেরিয়াস মানে ক্ষতিকর। তুমি যদি সিনোনিমটা ভাবে মনে রাখো, তুমি জানো হার্মফুল এর পর টু বসে, তুমি ডিলিটেরিয়াস এর পর কি বসে পড়ো না। তুমি হার্মফুল দিয়ে গেস করে মিনিং বের করে ফেলতে পারবা যে আচ্ছা হার্মফুল এর পর টু বসে, ডিলিটেরিয়াস মানে ক্ষতিকর, হার্মফুল মানে ক্ষতিকর। যদি হার্মফুল এর পর টু বসে, ডিলিটেরিয়াস এর পর টু বসবে এবং তুমি দেখবে অ্যান্সার টুই হবে। ওকে, ডিলিটেরিয়াস টু, দুইটার অর্থ হবে। তারপর আসো কেস দেখেন, সাজেস্ট বা পরামর্শ। তো সাজেস্ট করা পরামর্শ করা অর্থে তোমার টু বসবে। যদি পরামর্শ আছে সেক্ষেত্রে টু, যে আই সাজেস্টেড টু বাই অ্যান RTX 4090, তুমি ধরো কাউকে সাজেস্ট করলে RTX 4090 কিনতে, তো এটা হবে আই সাজেস্টেড টু, আই রিকমেন্ডেড টু, অ্যাডভাইস টু, কাউন্সিল টু, প্রেসক্রাইব টু, রেফার টু। সবগুলো হচ্ছে পরামর্শ করা, কাউকে রেফার করা, কাউকে প্রেসক্রাইব করে মানে তুমি কাউকে পরামর্শ দিতেছো, কাউকে রিকমেন্ডেশন দিতেছো। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো সেগুলাই বোঝায়। সাজেস্ট, রিকমেন্ড, অ্যাডভাইস, কাউন্সিল, প্রেসক্রাইব, রেফার সব সেম মিনিং। সবগুলো পরে টু বসবে, অর্থ হবে পরামর্শ। নেক্সট কেস কি? হ্যাবিচুয়েট। হ্যাবিচুয়েট মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, কোনো কিছুতে অভ্যাস হয়ে যাওয়া। সো এই অর্থেও তোমার টু বসে। হ্যাবিচুয়েটেড টু, adapted to, used to, reconciled to, accustomed to। accustomed to ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা বহুতবার আসছে, আরো আসবো। এবার খুবই কমনলি ইউজড একটা ওয়ার্ড, ইউজড টু আর accustomed to। তুমি যদি ইউজড টু দিয়ে মনে রাখো, ইউজড টু মানে আমরা পড়ে যাচ্ছি ছোট থেকে, ইউজড টু ইউজড টু ইউজড টু ইউজড টু। তো ইউজ এর পর অলওয়েজ টু, ইউজ এর পর অলওয়েজ টু, অভ্যস্ত বুঝাইতে। তাইলে অভ্যস্ত অর্থাৎ যা যা আছে, হ্যাবিচুয়েট বলো, অ্যাডাপ্ট বলো। এই দেখো অ্যাডাপ্ট নট অ্যাডেপ্ট, আমরা অ্যাডেপ্টের ক্ষেত্রে কিন্তু ইন পড়ছিলাম, অ্যাডাপ্টের ক্ষেত্রে টু আসতেছে। তুমি যদি আলাদাভাবে মনে রাখতে চাও যে অ্যাডাপ্ট টু, অ্যাডেপ্ট ইন, আচ্ছা ই থাকলে ইন, এ থাকলে টু, তোমার জীবনে মনে থাকবে না। আজকে রাতে শিখবা, কালকে সকালে ভুলে যাবে। যদি এইভাবে সিরিয়ালি পড়ো, একটু মিনিং ওয়াইজ সাজাও জিনিসগুলো, তুমি দেখবা জিনিসপত্র অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, সো এই একসাথে সবগুলা হচ্ছে টু এর সাথে যুক্ত হবে এবং এরা বুঝাবো হচ্ছে অভ্যস্ত। ঠিক আছে, তারপর আসো কেস নাইন, প্রণ বা প্রবণতা বুঝাতে। প্রণ মানে প্রবণতা, কোনো কিছু প্রতি সংবেদনশীল। সো সেটা ক্ষেত্রে টু বসবে, যে আই এম প্রোন টু, যে আমার কাশি হলো, ধুলা লাগলে কাশি হয়, এই যে আই এম প্রোন টু ডাস্ট অ্যালার্জি। ঠিক আছে, ছোটবেলায় কিন্তু আমি ডাস্ট অ্যালার্জির প্রতি খুবই নাজুক ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকখানি সুস্থ হয়েছি। সো প্রোন টু, আমি আই এম প্রোন টু ডাস্ট অ্যালার্জি। যদি এখানে কোনো জায়গায় ভালনারেবল থাকতো, সেটাও তোমার প্রবণতা বা নাজুক বা সংবেদনশীলতাই বোঝায়। তো I am prone to dust allergy, I am vulnerable to dust allergy, I am sensitive to dust allergy। তিনটা ক্ষেত্রে টু বসছে। ঠিক আছে, তুমি একটা ওয়ার্ড পরে বাকিগুলো সিনোনিম জানলে অটোমেটিক্যালি তুমি রিকল করতে পারতেছো। ইভেন ধরো আমি এখানে আমার একটা ওয়ার্ড আছে যেটা আবার টু বসতে পারে, আমি দেইনি, কিন্তু মিনিং মিলে। তুমি যদি সেই ওয়ার্ডটা পেয়ে যাও, তুমি যদি সেই ওয়ার্ডটার মিনিং জানো, তুমি অটোমেটিক্যালি বের করতে পারবা। ঠিক আছে।
তারপর আসো কেস টেন। কেস টেন কি? কেস টেন হচ্ছে স্টিক। স্টিক মানে কি? লেগে থাকা। আমরা বললাম নন স্টিক ফ্রাই প্যান, সো স্টিক লেগে থাকা, এই অর্থে অলওয়েজ টু বসবে। ঠিক আছে, স্টিকের পর টু বসে। সো এখানে দেখো স্টিকের পর যদি টু বসে, লেগে থাকা অর্থাৎ যা যা সবগুলোর পর টু বসবে। স্টিক টু, অ্যাডহিয়ার টু, ক্লিং টু, গ্লু টু, অ্যাটাচ টু, লিংক টু। ঠিক আছে, অ্যাটাচ টু, লিংক টু, সবগুলো পরে টু বসবে। সবগুলো হচ্ছে লেগে থাকা বা হচ্ছে সংলগ্ন বুঝাবে। সবগুলোই লেগে থাকা বা সংলগ্ন বুঝাবে। এরপর আছে কেস 11 লিভ। লিভ মানে বসবাস করা, কোন একটা জায়গায় বাস করা, ওটা জায়গায় থাকা। এই থাকা বা বসবাস করা অর্থাৎ টু বসে। সরি টু না, এখানে ইন বসে। এখানে টু কেন লেখা? এখানে ইন বসবে, টাইপিং মিস্টেক, এটা ইন বসবে। এই যে ইন এখানে ঠিক করতে, এখানে ঠিক করিনি। হ্যাঁ, যাই হোক, বসবাস করা বোঝাতে ইন বসবে, এটা আমি কারেকশন করে দেবো। সো লিভের পর যদি ইন বসে, আই লিভ ইন ঢাকা, লিভের সাথে আরো যা যা সিনোনিম আছে সবার পর ইন বসবে। আই লিভ ইন ঢাকা, I dwell in Dhaka, I reside in Dhaka, I abide in Dhaka, I settle in Dhaka। ঠিক আছে, সবগুলোর পর ইন বসবে। অ্যাবাইড এর ক্ষেত্রে আমি একটু আলাদাভাবে যেটা বলবো, একটু খেয়াল করো। অ্যাবাইড, অ্যাবাইড বাই মানে হচ্ছে, যদি অ্যাবাইড বাই বলা, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। ঠিক আছে, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা বা মান্য করা, মেনে চলা বা মান্য করা। কিন্তু যখন আমি বলবো অ্যাবাইড ইন, যখন আমি বলবো অ্যাবাইড ইন, তখন এটার অর্থ হয়ে যাবে বসবাস করা, বসবাস করা। ঠিক আছে, এটার অর্থ হয়ে যাবে বসবাস করা। একটু খেয়াল রাখ। ঠিক আছে, তারপর আসো এখানে তো বললাম, তাহলে অ্যাবাইড এর পর যখন ইন বলবে সেটা বাস করা অর্থ বুঝাবে। যে এরকম কিছু ট্রানজিশনাল মিনিং থাকে, এগুলো তো এক্সট্রা পড়তেই হবে, তাই সবটা ফেলতে পারবে। বাট তুমি যদি 300টার মধ্যে 200টাকে এরকম ছাঁচে ফেলে কয়েকটা টাইপের মধ্যে নিয়ে আসতে পারো, তোমার পড়া কিন্তু 70% 60% কমে গেছে। বাকি 30% জন্য তুমি ইফোর্ট দাও, তোমার টাইম বাঁচবে, তোমার রিপোর্ট বাঁচবে, তোমার ব্রেনের ক্লাটার বাঁচবে। তোমার ব্রেন ক্লাটার হবে না, স্ক্যাটার্ড হবে না। তো এটা একটা বড় উপকার না? তারপর কি আসে? সারেন্ডার। আচ্ছা, আমি এখানে একটু ব্যারিকেড মেরে দিই, নাহলে আবার ওর সাথে মিলে যাবে। সারেন্ডার, সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ, কোনো কিছু মেনে নেওয়া, কোনো কিছু আত্মসমর্পণ করা। ঠিক আছে, হার মানা। সো আত্মসমর্পণ বোঝাতে টু বসে। yield to, surrender to, succumb to, এই yield, surrender, succumb সবগুলো আত্মসমর্পণ বোঝায়, তাই সবগুলো পর বসবে টু, সবগুলো বোঝাবে আত্মসমর্পণ। ঠিক আছে, তারপর আসো নেক্সট। নেক্সট হচ্ছে ইনডিফারেন্ট। এখন দেখো এই জিনিস আমি যে কয়বার পড়াইছি ক্লাসের মধ্যে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে অনাগ্রহ, তুমি অ্যানশিয়াস। ঠিক আছে, কারো নিয়ে উদ্বিগ্ন, কোনো একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন। সো ওই ক্ষেত্রে উদ্বিগ্নতার উল্টা অপোজিট হচ্ছে উদাসীন বা অনাগ্রহ, সেটাকে ইনডিফারেন্ট আমরা বলি। ঠিক আছে, এটাকে অনাগ্রহ, বা তুমি আরেকটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে উদাসীনতা, উদাসীন। ঠিক আছে, উদাসীন বুঝাতে। তো এখানে কি বলতে পারি আমরা? ডিসইন্টারেস্টেড টু, যেহেতু এটা আবার টু বসবে, ডিসইন্টারেস্টেড টু, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট টু, অ্যাভার্স টু। ঠিক আছে, রিলাক্ট্যান্ট টু, অ্যাভার্স টু, দুই ক্ষেত্রে হচ্ছে তোমার উদাসীন বসবে। ওকে, উদাসীন বসবে। তারপর দেখো ল্যাক। ল্যাক মানে কি? ল্যাক মানে ঘাটতি, বা আমরা কি বলি? ল্যাক অফ নলেজ, ল্যাক অফ মানি, ল্যাক অফ টাইম। ঠিক আছে, তারপর ল্যাক অফ ব্যাটারি, চার্জ, চার্জ শেষ হয়ে যাবে। সো এই সব ক্ষেত্রে আমরা ল্যাকের পর কি জানি? ল্যাক অফ। সব ক্ষেত্রে আমরা ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ। ল্যাকের পর যখন বসে, এটা মানে বাচ্চাগুলো সবাই জানে, এরকম একটা অবস্থা, এতবার হিসাব পড়াইছে। সো ল্যাকের সাথে আরো যারা যারা ঘাটতি বা অভাব বুঝাবে, যেহেতু ল্যাকের পরে অফ বসছে, তাদের পরে অফ বসবে। ল্যাক অফ, bereft অফ, ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, স্কারসিটি অফ, ভয়েড অফ। ঠিক আছে, সবগুলা পরই তোমার অফ বসবে, সবগুলার পর অফ বসবে। ওকে, এবং এই অফটা অভাব অর্থেও বসবে, বঞ্চিত অর্থেও বসবে। ঠিক আছে, যেমন bereft অফ, bereft অফ, ডিপ্রাইভড অফ, এটা অর্থ হচ্ছে বঞ্চিত। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে বঞ্চিত। তারপর কি? কেস 15 কনক্লুড। কনক্লুড হচ্ছে সিদ্ধান্তে আসা, সিদ্ধান্তে আসা। তুমি একটা জিনিস উপসংহারে আসছো, কনক্লুড মনে রাখবা। মানে কনক্লুড আমি ওয়ার্ড গুলো কিভাবে চয়েস করছি, যে ওয়ার্ডটা আমাদের খুবই পরিচিত, যে ওয়ার্ডটা আমাদের মনে থাকে, ওই ওয়ার্ডটা যদি আমি একটা মনে রাখতে পারি, ওই ওয়ার্ড দিয়ে চেইন সিস্টেমে আমি বাকিগুলো মনে রাখতে পারবো। ওই ওয়ার্ড মনে রাখবো, আমি যদি চেইন ধরি, ওই চেইন ওয়াইজ আমি আগে দেখা যাবে আমি সেই ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গেছে, আমি ওটার প্রিপোজিশন কবে সেটা ফিগার আউট করে ফেলছি। দ্যাট ইজ দ্য মোটিভ। কনক্লুড মানে সিদ্ধান্তে আসা। সিদ্ধান্তে আসা, কনক্লুড মানে উপসংহার। তো কনক্লুশন মানে উপসংহার। উপসংহার কখন? একদম শেষে, ফাইনালি হয়। ফাইনালি আমরা সিদ্ধান্ত নিই। কনক্লুড মানে হচ্ছে সিদ্ধান্তে আসা। সো কনক্লুড হচ্ছে আমরা সিদ্ধান্তে আসছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছি। তো ওখান থেকে যদি আসছে, আমি ফ্রম বলবো, কনক্লুড ফ্রম। কনক্লুডের পর যদি ফ্রম হয়, সিদ্ধান্ত যা যা বুঝাবে, এখানে আরো বলে, এখানে সিদ্ধান্ত হবে, এখানে সিদ্ধান্ত হবে।
সিদ্ধান্তে আসা হবে, ঠিক আছে, এখানে হবে সিদ্ধান্তে আসা। কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক রয়ে গেছে, অনেকগুলো স্লাইড একসাথে এডিট করলে যেটা হয় আর কি ঝামেলা। সো ইনফার ফ্রম, কনক্লুড ফ্রম, ডিডিউস ফ্রম, ডিরাইভ ফ্রম, সবগুলোর পর ফ্রম বলবে। কনক্লুড আর ডিরাইভ আমাদের পরিচিত, বাট ইনফার আর ডিডিউস এর সাথে আমরা পরিচিত না। প্রত্যেকটার পর ফ্রম হবে, প্রত্যেকটার পর ফ্রম হবে। তারপর আসো ফন্ডনেস, পছন্দ, এই জিনিসটা আমরা সবাই জানি, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস যেটা একটু খেয়াল করে দেখো, পছন্দ শব্দটা, তোমার পছন্দ যখন তুমি বুঝাই দিচ্ছ এই জিনিসটা, আই লাইক ইট, ইট ইজ টু মাই লাইকিং, এইখানে তুমি যখন এই পছন্দ শব্দটাকে নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ করবা, তখন পছন্দ অর্থে নাউন হিসাবে নাউনের পর ফর বসবে। আই রিপিট, পছন্দটাকে তুমি যখন, পছন্দ ওয়ার্ডটাকে তুমি যখন ইন এ সেন্টেন্স নাউন হিসেবে ইউজ করবা, তখন ওই পছন্দ ওয়ার্ডটার পর ফর বসবে, নাউন হিসেবে ইউজ হয়ে। যেমন ফন্ডনেস নাউন, লাইকিং ভার্ব প্লাস আইডি জিরার ও নাউন, অ্যাটাচমেন্ট, এন্ডিয়ারমেন্ট, প্যাশন, রিফার, অ্যাফিনিটি, ইনক্লিনেশন সব হচ্ছে নাউন, আছে রিফার হবে না। এই সবগুলো হচ্ছে নাউন। তো এই সবার পর হচ্ছে তোমার পর বসবে এবং সবই হচ্ছে পছন্দ বুঝাবে, ঠিক আছে। তাহলে পছন্দকে তুমি যখন নাউন হিসেবে ইউজ করতেছো তখন তোমার পর বসতেছে, কিন্তু এই সেম জিনিসটাকে তুমি যখন কি বলা যায় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করবা, তুমি যখন এই সেম জিনিসটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করবা, তখন এটার পর অ্যাডজেক্টিভ হিসেবে যখন তুমি ইউজ করবা তখন এটার পর অফ বসবে। যেমন ফন্ড অফ, ঠিক আছে। যদি তুমি শুধু ফন্ড ইউজ করো তখন কিন্তু ফন্ড অফ হবে। আচ্ছা আমি জিনিসটা একটু উপরে লিখি, এখানে বেশি নিচে লিখে ফেলছি, ঠিক আছে, একটু উপরে লিখি জিনিসটাকে। যেমন এটার সাথে হচ্ছে ফন্ড অফ, তাহলে তুমি এটার সাথে মিলায় মিলায় দেখো, এফেক্ট হচ্ছে তোমার ফন্ড অফ যদি বসে তাহলে বাকিগুলোর সাথে মিলায় মিলায় দেখো কোনটার সাথে কি বসতে পারে। তুমি দেখবা যে অফ মিলে গেছে কয়েকটার সাথে, ঠিক আছে। আর যদি না মিলে সেক্ষেত্রে অর্থটা চেঞ্জ হয়ে গেছে। কেস 17, নির্দোষ এবং দোষী। এইখানে হচ্ছে একটা দুইটি একসাথে আছে, যখন দোষ রিলেটেড কথাবার্তা হবে তুমি নির্দোষ বুঝাও দোষী বুঝাও উভয়ের ক্ষেত্রে অফ বসবে, উভয়ের ক্ষেত্রে অফ বসবে। যেমন গিলটি দোষী, অ্যাকিউজ কোনো কিছু দোষী ও কোনো কিছুর জন্য মানে তাকে দোষী সাব্যস্ত করেছে, সিনফুল কোনো কিছুর জন্য পাপী, কনভিক্টেড কোনো কিছুর জন্য আসামি, এই সবকিছুর অর্থে তোমার অফ বসবে। গিলটি অফ, অ্যাকিউজড অফ, সিনফুল অফ, কনভিক্টেড অফ, সবগুলো অর্থ দোষী। কিন্তু তুমি যখন নির্দোষ বুঝাবা, ইনোসেন্ট অফ, গাইললেস অফ, ক্রেডুলাস অফ, তখন তোমার সবগুলা পরে আবার অফ বসবে, ওগুলা বুঝাবে নির্দোষ, ঠিক আছে, ওগুলা বুঝাবে নির্দোষ। এরপর আসো কেস 18, শিওর। শিওর মানে কি নিশ্চিত, কনফার্ম। তো নিশ্চয়তা বুঝাতে আমি বলবো অফ, I am sure of his success, I am confirmed of his success, I am sure of his success, I ascertain of his success। তুমি ascertain পড়ো নাই, ascertain of এটা অনেকেই পড়ে, এটা বইও লেখা থাকে না, বাট তুমি জানতেছো শিওর এর পর অফ বসে, কনফার্ম এর পর অফ বসে, এগুলা মানে নিশ্চয়তা, ascertain মানে নিশ্চয়তা। তাহলে শিওর এর পর যদি অফ বসে ascertain এর পর অফ বসবে, তুমি জেনে গেছো, ঠিক আছে। এটা জানার জন্য কিন্তু তোমার আলাদাভাবে পড়াও লাগে, তুমি সিনোনিমের মাধ্যমে লিংক করে করে জেনে গেছো। পড়াশোনাকে যত লিংক করবে তত তোমার জন্য সহজ হবে। এরপর আসো লুক, এই জিনিসটা যথেষ্ট ইম্পর্টেন্ট কারণ এই জিনিসটা ঘুরে ফিরে আসে, ঠিক আছে। লুক ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইম্পর্টেন্ট, গ্রুপ ভার্ব হিসেবে ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, দেখা অর্থে অ্যাট বসে, ঠিক আছে। তুমি দেখা, লুককে যখন দেখা অর্থ আমরা বুঝাইতেছি, তুমি যেভাবে জিনিসটাকে সিনোনিম দিয়ে প্রেজেন্ট করো না কেন সবগুলা ক্ষেত্রেই তোমার অ্যাট বসবে। লুক অ্যাট দেখা, ওয়াচ অ্যাট তাকানো, সি অ্যাট এটাও দেখা, গেজ অ্যাট এক ঝলক তাকানো, এটা হচ্ছে অ্যাট বসবে। স্টেয়ার অ্যাট, স্টেয়ার মানে হচ্ছে তাকিয়েই থাকা, এক দৃষ্টে অপলক চোখে তাকিয়ে থাকা, ঠিক আছে। কোন ক্ষেত্রে ক্ষেত্রটা না বলি, স্টেয়ার অ্যাট ওই ক্ষেত্রে অ্যাট বসবে। তারপর গ্ল্যান্স অ্যাট মানে কাউকে এক ঝলক, একটা মানে এক ঝলক দেখা, ঠিক আছে। তারপর আই অ্যাট সবগুলো হচ্ছে দেখা। যদি আমি বলি কিপ অ্যান আই অন হিম, তখন আই অন, তুমি বলতে পারো ভাইয়া সেই ক্ষেত্রে তো আই অন বসতেছে, ওই ক্ষেত্রে আই অন মানে হচ্ছে নজর রাখা, ঠিক আছে। আই অন মানে নজর রাখা, কিন্তু আই অ্যাট মানে দেখা বা তাকানো, ওকে। একটু খেয়াল রাখো মিনিং গুলো। সো এ গ্ল্যান্স অ্যাট, আই অ্যাট, স্টেয়ার অ্যাট, গেজ অ্যাট, সি অ্যাট, ওয়াচ অ্যাট, লুক অ্যাট, সবগুলোর পর অ্যাট বসবে এবং সবগুলো বুঝাবে দেখা অর্থে, ঠিক আছে। তারপর আসি স্মাইল। স্মাইল হচ্ছে হাসি, স্মাইল মানে হাসা। সো হাসা অর্থটা এরপর সব সময় এরপর অ্যাড বসবে, টু না এরপর অ্যাড বসবে, এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা অ্যাড বসবে। হাসা অর্থে অ্যাড বসে, স্মাইল অ্যাট, ঠিক আছে। স্মাইলের পর অফকোর্স অ্যাড হবে, এখানে টুটা টাইপিং মিস্টেক আছে, ঠিক করতে হবে। মক অ্যাট কাউকে বিদ্রুপ করে হাসা, স্মাইল অ্যাট মুচকি হাসা, লাফ অ্যাট আমাদের নরমালি হাসা, স্নিয়ার অ্যাট এটাও হচ্ছে হাসা, চাকল হচ্ছে খিটখিট করে হাসা,
গ্রিন, স্নিগার এগুলো হচ্ছে অট্ট হাসি হাসা, ঠিক আছে। স্মার্ট, স্মার্ট হচ্ছে বাঁকা ভাবে হাসা, বাঁকা হাসি। তো এই সবগুলা হাসা একসাথে, সবগুলা লফটার তোমার অ্যাট এর সাথে, সবগুলা পরে অ্যাট বসবে এবং সবগুলাই হাসা মিনটা বুঝাবে, লাভ মিনটা বুঝাবে, ঠিক আছে। তো একটা ওয়ার্ড দিয়ে তুমি কতগুলো ওয়ার্ড জানতো, প্লাস কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার একবারে হয়ে যাইতেছে। তো দেখো কেস 21 অলরেডি 20টা কেস পড়ে গেছে, আমাদের 150 এর উপর শব্দ শেষ। উইশ 150 এর উপর না হলে 100 এর উপর শব্দ শেষ, 150 মনে হয় যায়। উইশ মানে আকাঙ্ক্ষা বোঝায়, ঠিক আছে। সো উইশের যদি আমি আকাঙ্ক্ষা বলি, উইশের পর আই উইশ ফর অ্যান RTX 4090, আমি ধরো বললাম গ্রাফিক কার্ড পছন্দ, তাই বারবার গ্রাফিক কার্ডের কথা বলতেছি, পাশে টিসি আছে একটা, সো গ্রাফিক কার্ডের কথা মনে আসছে। সো আমি বললাম যে আই উইশ ফর অ্যান RTX 4090। সো আকাঙ্ক্ষা অর্থে ফর বসে, ঠিক আছে। সো এখানে অ্যাড দেওয়া, সো উইশের পর যদি ফর বসে, উইশ অর্থে যা যা আছে সবার পর ফর বসবে। উইশ ফর আকাঙ্ক্ষা, লং ফর আকাঙ্ক্ষা, সিক ফর আকাঙ্ক্ষা, অ্যাপেটাইট ফর আকাঙ্ক্ষা। এখন অ্যাপেটাইট বলতে রুচি বোঝায়, কিন্তু রুচিও কি খাওয়ার আকাঙ্ক্ষা। সো দ্যাটস কাইন্ড অফ সেম মিনিং, ঠিক আছে। অ্যাপেটাইট ফর, অ্যাসপায়ার ফর, অ্যাম্বিশন ফর, ক্রেভ ফর, ডিজায়ার ফর, জিল ফর, ঠিক আছে। সবগুলোর পর ফর বসবে। এখানে আকাঙ্ক্ষাটা কিন্তু পজিটিভ অর্থে, আকাঙ্ক্ষাটা কিন্তু লোভ অর্থে না, আকাঙ্ক্ষাটা হচ্ছে ইচ্ছা, অভিলাষ, অভিরুচি অর্থে, ঠিক আছে। সো এই অর্থে বসতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিচ্ছি। সো এখানে দেখো এই সবগুলা পর তোমার পর বসতেছে, সবগুলা পর পর বসতেছে এবং সব হচ্ছে আকাঙ্ক্ষা বুঝাইতেছে। আরো অনেক ওয়ার্ড আছে, আমি এখানে একদম বেছে বেছে কয়েকটা ওয়ার্ড আনছি। সো এরপরে ওয়ার্ডটা যদি আমি দেখি, তুমি এখানে যদি এই কয়েকটা ওয়ার্ড বাদে আরো কোনো এক্সট্রা ওয়ার্ড জানো যেটা মানে আকাঙ্ক্ষা, তুমি কিন্তু এটাকেও সেই সেম লিস্টে ফেলে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। টু বসে, ঠিক আছে। এখন আওয়ের সাথে বিরত থাকা বা দূরে থাকা কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা, এই অর্থেও তোমার অলওয়েজ, আচ্ছা টু না ওয়েট, বিরত থাকা অর্থাৎ ফ্রম বসবে, টু কেন বিরত অর্থ ফ্রম বসবে, এখানে কয়েকটা জায়গা ভুল আছে। সো এখানে আমি এডিট করে দিব পিডিএফটা, কয়েকটা জায়গায় টাইপিং মিস্টেক রয়ে গেছে, সবগুলো ঠিক করে দিব। সো এই বিরত থাকা অর্থ হচ্ছে ফ্রম বসবে, আওয়ে ফ্রম, কোনো কিছু থেকে তুমি বিরত, কোনো কিছু থেকে তুমি সরে আসতেছো, কোনো কিছু থেকে তুমি বিরত থাকতেছো, দূরে থাকতেছো, এই অর্থ ফ্রম বসবে, টু কোনোদিন হবে না, ফ্রম হবে। এই যে আওয়ে ফ্রম, এইখানে ঠিক আছে, আমার টাইপিং ওই জায়গায় ভুল হয়ে গেছে। সো away from বিরত থাকা, far from বিরত থাকা, দূরে থাকা। এই দেখো far দূরে থাকা, এটা কিন্তু ডিরেক্ট বিরত বোঝায় না, তুমি কিন্তু কোন জায়গা মানে ফিজিক্যালি দূরে অবস্থান করতেছো, স্টিল ওই দূরে কাছাকাছি মিনিং দিয়ে গেছে, স্টিল সেম প্রিপোজিশন একই মিনিং এ পড়ে গেছে। তো এরকম বিরোধিতা কাছাকাছি জিনিসের মিনিংও তুমি একই উপায় মনে রাখতে পারো। abstain from, escape from, prohibit from, prevent from, refrain from, aloof from, deviate from, সবগুলার পর from বসছে এবং সবগুলো বুঝাইতেছে বিরত থাকা, দূরে থাকা, সরে আসা, ঠিক আছে। তারপর আসে এরপর কি, এরপর হচ্ছে একটা স্পেসিফিক ফরম্যাট আমরা জানতেছি, কোন মিনিং একটা ফরম্যাট জানতেছি, যখন আইওআর, এই আইওর শব্দটাই, আইওর সাফিক্সটা আমাদের ওয়ার্ডের শেষে থাকে, এই সাফিক্সটার কারণে সব সময় লাস্টে টু বসবে, সব সময় লাস্টে টু বসবে, যে মিনিং হোক। প্রায়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, তারপর অ্যান্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু। প্রায়র টু মানে অগ্রাধিকার, জুনিয়র টু মানে মানে হচ্ছে অনুজ বা বয়সে ছোট, সিনিয়র টু মানে তোমার বয়সে বড় বা অগ্রজ, অ্যান্টেরিয়র টু মানে সামনে, পোস্টেরিয়র টু মানে পিছনে, সুপিরিয়র টু মানে উপরে, ইনফিরিয়র টু মানে হচ্ছে নিচে, ঠিক আছে। এখন সুপিরিয়র ইনফিরিয়র ফিজিক্যালি উপরে বা নিচে হইতে পারে, বয়সেও উপরে নিচে হইতে পারে, আর্থিক বা সামাজিক দিক থেকে উপরে নিচে হইতে পারে, মানে আপার এবং লোয়ার ওই পয়েন্টিংটা বুঝাইতে সুপিরিয়র এবং ইনফিরিয়রটা ইউজ হয়, এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইউজ হয় সামনে পিছিয়ে ইউজ করতে। মেডিকেলে যদি ভর্তি হও এই তিনটা টার্মে জ্বালা অতিষ্ঠ হয়ে যাবে। ডিফারেন্ট, এরপর আসি আমরা কথা বলছি ইনডিফারেন্ট। আমরা ডিফারেন্ট মানে আলাদা এবং ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ঠিক আছে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। সো উদাসীনের সাথে যদি তোমার বসে টু, তাহলে ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, তারপর হচ্ছে রিলাক্ট্যান্ট টু। কিন্তু এখানে যদি ডিফারেন্ট আসে, আলাদা বোঝায়, সেক্ষেত্রে আলাদা অর্থে সবসময় ফ্রম বসবে, ঠিক আছে। এখন এই জিনিসটা তুমি একটু খেয়াল রাখো, ডিফারেন্ট ফ্রম খুবই ইজি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস, বাট স্টিল এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল হয়। আমি একটু উদাহরণ দেখাই তোমাকে। একটা এমসিকিউ দিয়ে দিল যে the book is different dash other books, এরকম একটা এমসিকিউ দিয়ে দিল। এ অপশনে দিল then, বি অপশনে দিল than, সি অপশনে দিল from, ডি অপশনে দিল টু।
অনেকে করে কি দেন দাগায় আসে, কারণ মনে করে এই বুকের সাথে আদার বুকস এর কম্প্যারিজন করে যে সে অর্থে ডিফারেন্ট, কম্পেয়ারিং এ এই বুকটা আলাদা, সেজন্য দেন দাগায় আসে। বাট এটা পুরোপুরি রং, এটা দাগাইলে পুরো ভুল। ডিফারেন্ট আছে মানে ডিফারেন্টের পর অফকোর্স ফ্রম হবে, এটা খুবই ইজি জিনিস। বাট স্টিল কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়া করলে এই একটা ভুল হয়ে যায়। সো আমার কাজ সতর্ক করে দেওয়া যে ভুলগুলো তোমার হতে পারে সেগুলো যেন না হয়। কমন জিনিস ভুল করার কারণে চান্স গুলো মিস হয়, কমন জিনিসগুলো ভুল করে ইনশাল্লাহ চান্স মিস হবে। এই কমন জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? ডিফারেন্ট পরে যদি ফ্রম হয়, ডিফারেন্টের সাথে আরো যা যা অর্থ আছে সবার সাথে ফ্রম হবে। সেপারেট ফ্রম, ডিটাচ ফ্রম, ডিসোসিয়েট ফ্রম, ডিসকানেক্ট ফ্রম। ডিসকানেক্ট ফ্রম মানে আলাদা হওয়া, বিচ্যুত হওয়া, ঠিক আছে? সংযোগ বিচ্ছিন্ন হওয়া। তো এই সবগুলো অর্থে ভিন্ন, আলাদা, বিচ্ছিন্ন, বিচ্যুত সব অর্থে ফ্রম, ঠিক আছে? কেস 15 সার্চ। সার্চ মানে হচ্ছে সন্ধান করা, কোনো কিছু গভীরভাবে খোঁজা, এই যে গভীরভাবে খোঁজা। সো একটা জিনিস গভীরভাবে খুঁজতে হলে সেটা কিন্তু ভিতরে ঢুকতে হয়, ভিতরে ঢুকে গভীরভাবে খুঁজতে। তুমি বাইরে থেকে একটা জিনিস সার্ফেস লেভেলে, তোমার আমি একটা তোর মানে বক্সের মধ্যে হাবি যাবো অনেক কিছু আছে, আমি তোমার বললাম এখান থেকে আমার এই কলমটা খুঁজে দাও, অনেকগুলো জিনিস আছে জানি এত কলম খুঁজে বের করা ঠিকই কথা না। তুমি উপর দিয়ে হালকা নাড়াচাড়া করে বের করতে পারো, তোমার ভিতরে খুঁজতে হবে, ভালোভাবে খুঁজতে হবে। সো ওই ক্ষেত্রে ওই জন্য ভিতরে একটা জিনিস নর্মালি এপ্রিল পজিশন আমরা ভিতরে প্রবেশ করা অর্থে ইন্টু বলি না। সো এখানে তুমি সন্ধান করা অর্থে, কোনো জিনিসকে গভীরভাবে ভিতরে গিয়ে যাচাই করা অর্থে এইভাবে মনে রাখবা সার্চ ইনটু। কোনো কিছু ভিতরে গিয়ে সেটাকে খুঁজে বের করা, সার্চ ইনটু, এইভাবে মনে রাখবা। তাহলে সার্চের পর যদি ইনটু বসে, সার্চের সাথে আরো যা যা আছে, সন্ধান বুঝায়, গভীরভাবে খোঁজা বুঝায়, তদন্ত বুঝায়, সবগুলা ইনটু বলবে। লুক ইনটু, সার্চ ইনটু, ইনকোয়ার ইনটু, ইনভেস্টিগেট ইনটু, গো ইনটু, সবগুলা শেষে ইনটু বসে গভীরভাবে খোঁজা অর্থে। দেখো লুকের সাথে তুমি যখন অ্যাড বসাতে তখন বসতেছে দেখা, যখন তুমি লুকের সাথে ইনটু বসাতেছো তখন হচ্ছে গভীরভাবে খোঁজা। তুমি যখন লুকের সাথে ওভার বসাবা তখন সেটা হবে হচ্ছে পরীক্ষণ করা, এক্সামিন করা। সো সেম মিনিং এর সাথে যখন সেম প্রিপোজিশন বসতেছে সেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর যখন একই ভার্বের সাথে একাধিক প্রিপোজিশন বসে একাধিক মিনিং প্রকাশ করতেছে, ওই গ্রুপটাকে আমরা বলি গ্রুপ ভার্ব, ঠিক আছে? সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক পরের ক্লাসে আমি গ্রুপ ভার্বে নিব। তাইলে হচ্ছে কি দুটো জিনিস পর পর পড়লে মোটামুটি সিনক্রোনাইজ করা অনেক ইজি হয়ে যাবে এবং পড়াশোনা অনেকখানি সিম্পল দেখে যাবে। তুমি এখান থেকে কিছু জিনিস গ্রুপ ভার্বে পাইতেছো, গ্রুপ ভার্বের কিছু জিনিস এদিকে পাইতেছো। সো দুইটা মোটামুটি ইন্টার কানেক্টেড, কারণ গ্রুপ ভার্ব গঠনই হয় ভার্ব প্লাস প্রিপোজিশন এই ফরম্যাটে, ঠিক আছে? সো অনেক কিছু তুমি পাবা সেখানে, ওখান থেকে তুমি দেখা যাবে রিলেট করে 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 তোমার দুই পক্ষকে একসাথে স্ট্রং করতে পারতেছো। এবং আমি রিকমেন্ড করব যদি কখনো ভোকাবুলারি রিভাইজ করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব এই দুটো একসাথে রিভাইজ করো, ঠিক আছে? এই ওগুলো অর্থ হচ্ছে গভীরভাবে খোঁজা। তারপর বেস্ট, বেস্ট না কিন্তু বেস্ট মানে সেরা, কিন্তু বেস্ট, এই বেস্ট মানে হচ্ছে পূর্ণ, একদম টইটুম্বুর ভরা পরিপূর্ণ অর্থে বেস্ট বসে। সো কি দিয়ে পরিপূর্ণ, কিসের সাথে? বেস্টের সাথে অলওয়েজ উইথ বসে, বেস্ট উইথ। আর একটা ভালো জিনিস তো পরিপূর্ণ হইতে পারে, খারাপ জিনিস হইতে পারে। আমি বললাম যে তার জীবনটা সুখ শান্তিতে, সুখে শান্তিতে পরিপূর্ণ, তার কি বলা যায়, সে অর্থ সম্পদে পরিপূর্ণ একটা জীবন যাপন করতেছে, এটাও হয়তো পারে। আবার আমি বললাম যে আমার জীবনটাই ভুলে ভরা, আমার জীবনটাই ভুল দিয়ে ভর্তি, সেক্ষেত্রেও হচ্ছে তোমার বা আমার জীবন আমি যাই করতে আমার কাজে মাত্রই সমস্যা, আমার কাজ পুরো সমস্যা দিয়ে ভর্তি, ওর কাজ সমস্যা দিয়ে ভর্তি, ওই ক্ষেত্রেও তোমার এই সেম মিনিং এ ভ্যারি হবে। যেমন আমি বললাম বেস্টেড উইথ, ইনফেস্টেড উইথ, ফিল্ড উইথ, ইনফেক্টেড উইথ, টিম উইথ। টিম উইথ কিন্তু একটা ফ্রেজ। এই দেখো সবগুলোর সাথে উইথ বসতেছে পরিপূর্ণ অর্থে, ভালো অর্থে পরিপূর্ণ, খারাপ অর্থে পরিপূর্ণ, ঠিক আছে? যখন পূর্ণ অর্থে বুঝাইতেছে তখন বলতেছে উইথ উইথ, আর যখন ঘাটতি বা কমতি বুঝাইছে তখন অফ বলতেছে, ল্যাক অফ, স্ক্যান্টি অফ, স্কারসিটি অফ, ঠিক আছে? তুমি এখানে আরেকটা বলতে পারো হচ্ছে অ্যাবান্ডেন্ট, প্রচুর, অ্যাবান্ডেন্ট উইথ বলতে পারো, ঠিক আছে? প্রোফাউন্ড উইথ বলতে পারো, এগুলো বলতে পারো। তারপর আসো ক্যারি অন। আমরা কি বলি? ক্যারি অন মানে চালা যায়, আমি সিগনেচার ওয়ার্ড বলেছি, ক্যারি অন মানে চালা যায়। সো এখানে আবার এখানে টু আসছে। সো এই ক্যারি অন, চালায় যাওয়া বোঝাতে ক্যারি অন বসে, ঠিক আছে? সো ক্যারি অন এর সাথে তুমি যা যা মানে চালিয়ে যাওয়া অর্থ বুঝাবা সবগুলোর সাথে অন বসবে। ক্যারি অন, কিপ অন, গো অন, মুভ অন, কন্টিনিউ অন। মুভ অন মানে কি? ও একটা কিছুকে অতিক্রম করে তাও তুমি আগে যাচ্ছ, তুমি থেমে যাওনি, মুভ অন করতেছো, ঠিক আছে? মানে জীবন থেমে থাকে না, সে অর্থ আমরা বললাম মুভ অন করতে হবে, মুভ অন করা দরকার, মানে কি তোমাকে চালায় যেতে হবে, তোমাকে আগায় যেতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু ক্যারি অন, ইউ হ্যাভ টু গো অন, ইউ হ্যাভ টু কন্টিনিউ অন, সবগুলো অর্থ হচ্ছে চালায় যাওয়া। দেখছো কত জীবনমুখী শিক্ষা। তারপর কন্ট্রোল মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? কোনো কিছুকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ যখন বুঝাবো নিয়ন্ত্রণের পর ওভার বসবে, নিয়ন্ত্রণের পর ওভার বসবে, ঠিক আছে? নিয়ন্ত্রণের পর ওভার বসবে, উপরে নিচে ঠিক করছি, মাঝখানে মাঝখানে ভুল হয়ে গেছে। সো এই ওভার যখন বসবে তুমি কারো উপর, কারো
মানে কাউকে নিজের নিয়ন্ত্রণে দিচ্ছ, সেক্ষেত্রে তুমি তার পুরোপুরি মানে তার পুরোপুরি ক্ষমতা না তোমারও আন্ডার চলে আসছে না, এখানে তুমি ওভার ওয়ার্ডটা ইউজ করতে পারো, যে তার উপর যত ক্ষমতা সব আমার আন্ডার, আমার নিয়ন্ত্রণে। সো সে অর্থে কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, ইনফ্লুয়েন্স ওভার, সবগুলাই হচ্ছে ওভার অর্থে নিয়ন্ত্রণ বুঝাবে, ওভার অর্থে নিয়ন্ত্রণ বুঝাবে। এরপর আসো কেস 29, রান আফটার। রান আফটার মানে কোনো কিছু পিছনে ছোটা, কোনো কিছু পিছনে ছোটা, এটা ফিজিক্যালিও হইতে পারে, হচ্ছে তোমার মেটাফরিক্যালিও হইতে পারে, যে তুমি টাকার পিছে ছুটতেছো, এটা হচ্ছে রান আফটার। তুমি একটা চোরের পিছে ছুটতেছো, এটাও রান আফটার। দুই ক্ষেত্রে এটা বুঝে, এবং এক্ষেত্রে আফটার বসে, ঠিক আছে। হ্যাঙ্কার আফটার, রান আফটার, অ্যাসপায়ার আফটার, ক্রেভ আফটার, গ্রিড আফটার। এখন দেখো এই ক্রেভ গ্রিড এটা বললাম কেন, রান আফটার কোনো কিছু ছোটা, মানুষ টাকার পিছে কখন ছুটবে, এগুলা পিছে বেশিরভাগ তোমার অবসেশন থেকে ছোটাটা হয় হচ্ছে লোভের কারণে, অতি আকাঙ্ক্ষার কারণে, ঠিক আছে। সো এই জন্য আমি এটাকে লোভ বা গ্রিড দিয়ে দেখাইছি, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আফটার হিসেবে যায়। হিজ গ্রিড আফটার মানি উইল লেট হিম সাফার ইন লং রান, ঠিক আছে। তারপর আসো কেস 30 আছে, লাস্ট কেস অবস্টেকল। অবস্টেকল মানে কি, বাধা বিপত্তি। অবস্টেকল মানে বাধা বিপত্তি। এই বাধা বিপত্তি বুঝাতে হচ্ছে টু বসবে, টুই বসবে, এটা বল না, এটা টুই বসবে। তো অবস্টেকলের পর যদি টু বসে, তাহলে অবস্টেকল অর্থাৎ যা যা আছে সবার পর টু বসবে। অবস্টেকল টু, বার টু, ব্যারিয়ার টু, ব্যারিয়ার আছে, ব্যারিয়ার টু, ইম্পেডিমেন্ট টু, ডিবেকল টু, হিন্ড্রেন্স টু, ইন্টারাপশন টু, সবগুলা লাস্টে টু বসবে এবং সবগুলা বাধা বিপত্তি বুঝাবে, ঠিক আছে। সবগুলো হচ্ছে বাধা বিপত্তি বুঝাবে। সো আমাদের কিন্তু মোটামুটি আমরা কেস ওয়াইজ যা যা পড়তে পারতাম, কমন টাইপস গুলো আমাদের শেষ, ঠিক আছে। মোটামুটি কমন টাইপস আমাদের যা যা জানা ছিল সেগুলো আমরা জেনে ফেলছি। ইনশাআল্লাহ এগুলো থেকে আমাদের অনেকখানি কভার হয়ে যাবে, এবং কমন জিনিসপাতি বলতে গেলে 50% জিনিস আমি দেখা দিয়েছি। কিছু এক্সট্রা জিনিস দেখাবো যেগুলো ছোট ছোট জিনিস, ভুল হয় প্রচুর, মাথায় রাখতে হবে। এবং এগুলো বলতে গেলে কিছুটা অ্যাপ্লিকেটিভ প্রিপোজিশন বলা যায়, গ্রুপ ভার্বও বলা যায়, যেখান থেকে মনে করেন এই জিনিস তো মাথায় থাকা লাগবে, যে আমি 2 ক্লাসে এগুলো দেখাবো কিছু কিছু জিনিস, ঠিক আছে। সো যদি আমি একটু কথাবার্তা বলি, তুমি দেখো প্রথম প্রিফারের পর অলওয়েজ টু বসবে, প্রিফারের পর অলওয়েজ টু বসবে। এখন আমি ধরো তোমাকে একটা এমসিকিউ দিলাম, এই এমসিকিউটা খুবই বিখ্যাত এমসিকিউ, খুবই বিখ্যাত এমসিকিউ। তুমি জব কোশ্চেন বলো, বিসিএস বলো, বিগত বছরে ভার্সিটি বলো, সবখানে কোশ্চেনটা আসে, এবং 50 থেকে 60% মানুষ কোশ্চেনটা ভুল করে। কোশ্চেনটা হচ্ছে আই প্রিফার টি ড্যাশ কফি। দেখো টি আর কফির মধ্যে বলছে কোনটা প্রিফার করি, তো আমি দেন অফ টু ওভার। সো এখন অনেকে ভাববে টি ওভার কফি মানে আমি কফির উপর টি কে প্রায়োরিটি দিতেছি, প্রিফার করছি, কারণ প্রায়োরিটি বলনি, প্রিফার বলছে। প্রায়োরিটি হইতো তাও টু হইতো, ওভার হইতো না, তো ওভার হবে না, টুও হবে না, কারণ এখানে প্রায়র বসে না। এখন দেন হবে না অফ হবে? আচ্ছা ওয়েট, এখানে ওয়েট, একটা জিনিস ভুল করছি, টু হবে, টু হবে। তোমার প্রায়র টু অর্থে টু বসে, কিন্তু এখানে হচ্ছে তোমার অফ তো না, অফ হবে না, সরি টু বলেছি ভুলে। দেনের ক্ষেত্রে জিনিসটা হয় যে যেহেতু টি আর কফি একসাথে আছে, মানুষ অনেকেই স্টুডেন্টরা যেটা ভুল করে, প্রিফার মনে করে টি এর চেয়ে আমি কফিকে যেহেতু প্রিফার করতেছি কম্পারেটিভলি, সো এখানে অবশ্যই দেন হবে, এই জিনিসটা অনেকেই ভাবে, বাট এখানে দেন হবে না, এখানে উত্তর হবে টু। প্রিফারের পর অলওয়েজ টু বসে, আমি টু আগে কেটে দিছি, তারা পুরাই আবেগে ভুল করে ফেলছি, এই ভুল করা যাবে না, উত্তর হবে টু, ঠিক আছে। তো প্রিফারের পর অলওয়েজ টু, অগ্রাধিকার দেওয়া, পছন্দ করা, তো অলওয়েজ টু বসবে। ইনসিস্টের পর অলওয়েজ অন বসে, জোরাজোরি করা, ঠিক আছে। প্রিফারের পর টু, ইনসিস্টের পর অন, এই দুটা একদম মাথায় বসা গেল, এই দুটা লাগবে। তারপর এন্ট্রাস্টেড, এন্ট্রাস্টেড ওয়ার্ডটা কিন্তু তোমার হচ্ছে কি বলা যায়, এন্ট্রাস্টেড ওয়ার্ডটা তোমার হচ্ছে কি বলা যায়, পরামর্শ না, এন্ট্রাস্টেড ওয়ার্ডটাও বলতে বিশ্বাস করা বুঝে। এখন এন্ট্রাস্টেড টু মানে হচ্ছে তুমি কাউকে বিশ্বাস করলে, ঠিক আছে, কাউকে বিশ্বাস করা, কাউকে বিশ্বাস করা, এটা হচ্ছে তোমার, আমি এটা কালকে এডিট করছিলাম, সেভানি কেন জানি না, কাউকে বিশ্বাস করা, এটা হচ্ছে একটা ইন্টারেস্টেড টু। আর তোমাকে কেউ বিশ্বাস করতেছে, ঠিক আছে, কারো দ্বারা বিশ্বস্ত হওয়া, কারো বিশ্বস্ত হওয়া, ওইটাকে বলা হয় হচ্ছে ইন্টারেস্টেড উইথ। সো কোন অর্থে ইন্টারেস্ট ওয়ার্ডটা বলতেছে এটা একটু খেয়াল রাখো। ইন ডেপথ টু ও টু, দুইটা মানে টু বসছে, দুইটা মানে হচ্ছে রিনি, ছোট জিনিস তাই আমি এখানে নিয়ে আসছি। ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড, দেখো ব্লাইন্ড অফ মানে অন্ধ, ইজ ব্লাইন্ড অফ এনিথিং, ইজ ব্লাইন্ড অফ এভরিথিং, ঠিক আছে, বা হিজ ব্লাইন্ড অফ পার্শিয়ালি, তুমি তো বলতে পারো, ঠিক আছে, বা হিজ ব্লাইন্ড অফ বার্থ। কিন্তু যদি ব্লাইন্ড টু আসে, ব্লাইন্ড টু মানে উদাসীন, সে দেখেও দেখতেছে না, সেই অর্থ হচ্ছে ব্লাইন্ড টু। ওকে, এই হলো একটা ব্যাপার, ব্লাইন্ড টুটা লাগে বেশি, এখান থেকে ইন ডেপথ টুটা লাগে বেশি, এন্ট্রোতে দুইটাই লাগে আর এখান থেকে দুইটাই লাগে। ডিল উইথ, ডিল উইথ, এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ডিল উইথ মানে হচ্ছে বোঝাপড়া করা, কারোর সাথে নেগোশিয়েট করা, কারোর সাথে বার্গেনিং করা, ঠিক আছে।
বোঝাপড়া করে, কিন্তু যখন ডিলের পর ইন বসবো তখন এটা বোঝাবে ব্যবসা। ডিলিং, হি ডিলস ইন রাইস, খুবই বিখ্যাত একটা এমসিকিউ। হি ডিলস ইন রাইস, হি ডিলস ইন মিট, হি ডিলস ইন গ্রোসারি, ঠিক আছে। সো ডিল এখানে যখন ইন বসবে তখন সেটা ব্যবসা বোঝাবে, ওকে। তারপর প্রাউড এর পর অফ বসবে, কিন্তু প্রাইড এর পর ইন বসবে। প্রাউড অফ, আমি গর্বিত, কিসের জন্য গর্বিত? আমি আমার দেশের জন্য, আমি আমার স্কুলের প্রতি গর্বিত, আমি আমার স্কুলের উপর গর্বিত, আমি আমার কলেজের উপর গর্বিত, আমি আমার কি বলা যায়, আমি আমার বাবা মার উপর গর্বিত। সেইখানে অফ বসবে। কিন্তু যদি আমি প্রাইড ইন বুঝাই যে আমি কিসের জন্য গর্বিত হইতেছে, একটা হচ্ছে গর্ব করা, একটা হচ্ছে গর্বিত হওয়া, সো তার প্রাইডটা কিসের, সেক্ষেত্রে তুমি প্রাইড ওয়ার্ড ইউজ করবো তখন হবে প্রাইড ইন, আর যখন প্রাউড ওয়ার্ডটা ইউজ করবো তখন হবে অফ, ওকে। মেড অফ আর মেড ফ্রম, এই জিনিসটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি ক্লাসে দেখা যায় ইররিলেভেন্টলি এই জিনিসটা বারবার বলি, কারণ জিনিস কমন। মেড অফ আর মেড ফ্রম দুইটাই বানানো বোঝায়, দুইটাই হচ্ছে কোনো নতুন কিছু তৈরি বোঝায়, কিন্তু মেড অফ এর ক্ষেত্রে উপকরণটা অপরিবর্তিত থাকে, আর মেড ফ্রম এর ক্ষেত্রে উপকরণটা পরিবর্তন হয়ে যায়। অপরিবর্তিত কিরকম? দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক অ্যান্ড কার্বন ফাইবার, দিস পেন ইজ মেড অফ পলিমার। এই যে আমি বললাম পলিমার পলিমারই আছে, কার্বন ফাইবার প্লাস্টিক প্লাস্টিকই আছে। আমি উড বললাম, দিস চেয়ার ইজ মেড অফ উড, উড উডই আছে। যা যেটা সেটাই আছে, জাস্ট ওটাকে একটা স্পেসিফিক ফরমেশনে এনে কাটছাট করে জোড়াতালি দিয়ে, জোড়াতালি বলতে কি মানে ওগুলাকে একসাথে করে কম্বাইন করে একটা চেয়ারের রূপ দেওয়া হয়েছে, বাট ম্যাটেরিয়ালস কিন্তু আনচেঞ্জ দিয়ে আছে। তুমি ওখান থেকে উড বের করতে পারবা, তুমি ওখান থেকে কার্বন ফাইবার, এখান থেকে পলিমার বের করতে পারবা। কিন্তু মেড ফ্রম যখন বলি উপাদান পরিবর্তন করে, কাইন্ড অফ রাসায়নিক বিক্রিয়া, একটা বলতে পারবো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। যখন যেমন গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, যখন বালু থেকে কাঁচ তৈরি হবে তখন বালুটা কিন্তু তুমি ফেরত পাইতেছো না কাঁচ থেকে, তুমি কাঁচের মধ্যে বালু পাবা, ঠিক আছে। তারপর পেপার ইজ মেড ফ্রম উড, এই ক্ষেত্রে আমার মেড ফ্রম বসবে, কারণ কাঠটার কাঠ থাকে না, ওর যে বৈশিষ্ট্য হারা নতুন পদার্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার ফ্রম বসবে। ডাই, এটা আমি নেক্সট দিন পড়াবো আরো বিশদ অর্থের, রোগ বারবার দিন, আজকে হয়তো ছোট করে পড়া আছে। ডায়ের সাথে অফ বসে রোগে মৃত্যু অর্থে, ডায়ের সাথে ফ্রম বসে মাত্রাতিরিক্ততায় মৃত্যু অর্থে। মাত্রাতিরিক্ততা মানে ওভারডোজ, হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার স্লিপিং, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্কিং, হি ডাইড ফ্রম অ্যানিমিয়া। অ্যানিমিয়া রোগ, কিন্তু কি রোগ? অ্যানিমিয়া কিন্তু রক্ত শোনা, কিন্তু স্পেসিফিক রোগ না। অ্যানিমিয়া একটা বডির কন্ডিশন, তোমার বডিতে সিভিয়ার লেভেলে ব্লাড লস হয়েছে, ওটাকে অ্যানিমিয়া বলে, ঠিক আছে। তোমার যেটাকে আমরা বলি ব্লাড লস, অ্যানিমিয়া, সরাসরি অত মেডিকেল টার্মে না যাই। সো যখন ব্লাড লস হইলো, তোমার সেটা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হবে, 2 লিটারের উপরে ব্লাড চলে গেছে, তোমার সেটা আসেই থাকেই 5 লিটার, তুমি 2 লিটারের উপরে ব্লাড চলে গেছে, সেখানে এতগুলা লসের কারণে মাত্রাতিরিক্ততা হয়তো তোমার মৃত্যু হলো, সেখানে তুমি বলতে পারো হি ডাইড ফ্রম ব্লিডিং, হি ডাইড ফ্রম অ্যানিমিয়া। কিন্তু যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, যে তোমার ইনস্ট্যান্টলি অনেক বেশি রক্ত চলে গেছে, হি ডাইড বাই হেমোরেজ, সেক্ষেত্রে কিন্তু তোমার দুর্ঘটনা মৃত্যু ডাইড বাই হবে। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই হচ্ছে তোমার কি বলা যায়, বোম্বারি। সো এরকম ক্ষেত্রে বলতে পারো। আর ডাই ফর, ফর মানে হচ্ছে কারোর জন্য মৃত্যু, এভাবে না, ফর দিয়ে জন্য, তো ডাই ফর মানে কারোর জন্য মৃত্যু। কারোর জন্য বলতে কি কোনো কিছুর জন্য জীবন দেওয়া, জীবন উৎসর্গ, সেই ক্ষেত্রে ডাই ফর বসে। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, আর দুটো স্টাডিজ দেওয়া উচিত এখানে। ম্যারি টু ম্যারি অফ, ম্যারি টু মানে হচ্ছে কাউকে বিয়ে করা, যেটা অ্যাক্টিভ ভয়েস বোঝায়। আর ম্যারি অফ মানে কারোর সাথে বিয়ে হওয়া, মানে কেউ বিয়ে করতেছে, যেটা নরমালি হয় বররা কনেকে বিয়ে করে। সো বর যদি বলে সেক্ষেত্রে সেটা হবে অ্যাক্টিভ, কনে যখন বলবে সেটা হবে প্যাসিভ, ঠিক আছে। সো ম্যারি টু আর ম্যারি অফ, অ্যাক্টিভ আর প্যাসিভ, ঠিক আছে। এটাও একটা জীবন বিষয়। এইবার আসো একটু প্র্যাকটিসে, একটু প্র্যাকটিসে। মোটামুটি যাদের জানাটা তো জানছি, এখন আরো কিছু এক্সট্রা জিনিসও হচ্ছে প্র্যাকটিস করতে করতে আমরা জানবো। আর মোটামুটি যেগুলো আমরা অলরেডি জেনে ফেলছি সেগুলো আমাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। সব যে আমি পড়া দিচ্ছি ইটস নট লাইক দ্যাট, বাট তোমার যা যা জানা দরকার তার মধ্যে অলমোস্ট অনেকখানি আমি এখানে কভার করে দিচ্ছি, ঠিক আছে। বাকিটুকু ভাইয়া কোত্থেকে বলো, বাকিটুকু তুমি যখন বিগত বছর প্র্যাকটিস করবা, বিগত বছরের যে কোনো বই থেকে যেটাই প্র্যাকটিস করো, তুমি দেখো ওখান থেকে তুমি আরো অনেক কিছু জানতেছো, সেম ফরম্যাটে সাজায় সাজায় তুমি মনে রাখতে পারতেছো, ওকে। সেভাবে আগাবা, প্রিপারেশন ফুলফিল হয়ে যাবে। আসো, I am accustomed that such a life. Accustomed মানে কি? অভ্যস্ত। সো অভ্যস্ত পর আমরা কি বললাম? অভ্যস্ত পর টু বসে। সো accustomed to, মেডিকেল বসে, ডেন্টাল বসে, সেম বসে। এরপর আসো, poll took place peacefully dash the country. আচ্ছা, fill the blanks, কারণ রুলস বেস এসে পড়ছে যে পুরা দেশব্যাপী পোলটা হচ্ছে, মানে কি বলা যায়, পোলটা পোল নেওয়া হয়েছে, পুরো দেশব্যাপী হচ্ছে পোলটা অনুষ্ঠিত হয়েছে। সো এখন পুরো দেশব্যাপী যখন অনুষ্ঠিত হবে তখন কি আমি বিসাইড ইনটু বা ফর এগুলো বসাবো না, আমি বসাবো অ্যাক্রস, পুরা দেশব্যাপী হচ্ছে জিনিসটা হয়েছে। He does not adhere to any principle. ও কোন নিয়মের সাথে লেগে থাকে না, কোন নিয়ম মানে না। সো এখানে adhere মানে লেগে থাকা, adhere এর পর আমরা কি লেগে থাকা অর্থে টু বসে, stick to, এখানে adhere এর পর হবে adhere to, বিশেষ 45
which but is a preposition। আচ্ছা এই জিনিসটা যদি রুলস বেসড আমি ইচ্ছা করে আনছি, একটু প্রিপজিশন কি কি হয় একটু জানো যাতে। প্রিপজিশন মানে কি? প্রিপজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। সো প্রিপজিশন মানে আগে অবস্থান। কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউনের আগে অবস্থান। প্রিপজিশন আছে মানে ওর ঠিক পরে কোনো নাউন বা প্রোনাউন আছে যার আগে এই প্রিপজিশনটা বসছে। নাউন প্রোনাউন না থাকলে প্রিপজিশন থাকবে না, প্রিপজিশন বসবে না। তারপর যদি বলছে ভাইয়া নাউন প্রোনাউন নাই তারপরে প্রিপজিশন বসছে, ওইটা প্রিপজিশনই না, ওটা অ্যাডভার্ব অথবা কনজাংশন যে কোনো একটা। এবং সেইখান থেকে কোশ্চেনটা আসছে which but is a preposition। খেয়াল করে দেখো, it is but right to admit our faults। but এর পর কি তোমার নাউন বসছে? বসে নাই, রাইট বসে। it is but right, তো এই রাইটটা নাউন না, সো এখানে বাটটা প্রিপজিশন না, বাটটা এখানে প্রিপজিশন না, ঠিক আছে, বাট এখানে প্রিপজিশন না, যার ফলে এই বাটটা কোনো প্রিপজিশন হবে না। এই বাটটা হচ্ছে তোমার দেখো সে কি করতেছে, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। এখানে এই বাটটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসছে, সে কোনো দুইটা পার্টকে কেউ কানেক্ট করতেছে না, সে জাস্ট রাইটের আগে বসছে, সে কোনো পার্টকে কানেকশন করতেছে না, সে হচ্ছে অ্যাডভার্ব। What can we do but sit and walk? এখানে দেখো but এর পর sit বসছে যে একটা ভার্ব, সো এখানে দেখো what can we do আর sit and wait, সো walk না wait, সো sit and wait আর what can we do এই দুটাকে এসে কনজাংক্ট করতেছে, কোনো নাউন প্রোনাউন আগে বসে, এই বাট কনজাংশন, এও প্রিপজিশন না, সো এও হবে না বিও হবে না। We tried hard but did not succeed, এখানেও সেম কেস, we tried hard did not succeed কানেক্ট করতেছে, এই বাটে হচ্ছে তোমার মানে কি বলা যায় প্রিপজিশন না। There is কি হলো, there is no one, there is no one but likes him, there is no one but likes him। আচ্ছা ওয়েট, ও এখানে তো ভার্ব অ্যাডমিট, এখানে ভার্ব হচ্ছে অ্যাডমিট এবং ইজ, এখানে এটা ঠিক আছে, ঠিক আছে, ভুল করছি, এটা ঠিক আছে। আচ্ছা আসো 4 নাম্বার কোশ্চেন দেখি, 4 নাম্বার কোশ্চেনে কি হয়েছে? 4 নাম্বার কোশ্চেনে which but is a preposition। প্রিপজিশন মানে কি? প্রিপজিশন, প্রিপজিশন মানে প্রি মানে আগে, পজিশন মানে বসা, প্রিপজিশন মানে আগে বসা। সেটা কার আগে বসবে? নাউন বা প্রোনাউনের আগে বসবে। সো নাউন প্রোনাউনের আগে যদি প্রিপজিশন না বসে সেটা প্রিপজিশন হবে না, অ্যাডভার্ব বা কনজাংশন হয়ে যাবে। সো তোমাকে প্রিপজিশন চিন্তা হলে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পয়েন্টস আমি একটা রুলস বেস কোশ্চেন আনছি, অ্যাট লিস্ট যাতে রুলসটা একটু হলো রিভাইজ, ঠিক আছে, এগুলো বেসিক কথাবার্তা। which but is a preposition, এখানে দেখো it is but right to admit our faults, এখানে verb কি কি? is একটা verb আর to admit একটা verb, right তে দিকে verb, it is but right, কি right to admit our faults। সো এটা কিন্তু ঠিক আছে, তো এটা কিন্তু ঠিক, এই ঠিকটার আগে যে but বলছে, but একটা প্রিপজিশন। সো এইখানে এটা তুমি প্রিপজিশন বলতে পারো, কারণ এখানে রাইটটা একটা নাউন বুঝাইছে, রাইট মানে হচ্ছে ঠিক, সঠিক, ওকে। সো এইখানে বাটটা একটা নাউন হিসেবে বসছে, admit our faults। তো এইখানে তোমার যদি বাট ঠিক হয়, তুমি বাকিগুলো দেখো, এখানে হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট, হোয়াট ক্যান উই ডু আর সিট এন্ড ওয়েট কে কানেক্ট করতেছে বাট, সো এই বাটটা এখানে কনজাংশন। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এটাও কনজাংশন। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, দুইটা পার্টে কানেক্ট করছে, এই বাটটা কনজাংশন। সো এই তিনটার একটাও অ্যানসার হবে না, অ্যানসার হচ্ছে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, ঠিক আছে, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। তারপর আর কি আছে? When Usashi entered dash the room, everybody stopped talking। আচ্ছা কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পর প্রিপজিশন বসে না, এন্টার, এক্সিট, রিকমেন্ড, তারপর হচ্ছে রিজেম্বল, তারপর আরেকটা হচ্ছে রিজেম্বল, রিকমেন্ড, আরেকটা হচ্ছে অ্যাওয়েট। এই কয়েকটা ভার্ব আছে যাদের পর হচ্ছে প্রিপজিশন বসে না। সো এন্টার্ড এর পর নো প্রিপজিশন হবে, এদিকে হবে নো প্রিপজিশন, এন্টার দ্য রুম এভরিবডি স্টপ টকিং, ঠিক আছে। বাট তুমি যদি কোনো জিনিসকে ইনসার্ট করো, যে আই ইনসার্ট দ্য বক্স ইনটু মাই ব্যাগ, ঠিক আছে, ওই ক্ষেত্রে তুমি যদি এন্টার ইউজ করো তখন ওই ইনসার্টের সাথে মিলায় ইনটু হবে। বাট যদি ইটসেলফ তুমি নিজে এন্টার বা কোনো কিছুকে অ্যাক্টিভলি এন্টারিং বুঝাও, যে নিজে এন্টার করছে নিজের থেকে, সেই ক্ষেত্রে তোমার কখনো প্রিপজিশন বসবে না, একটু খেয়াল রাখবে। The employer failed to reach an agreement with his workers। আচ্ছা এখানে with হবে না, by হবে না, to হবে না, কি হবে? দেখো ডিউ তো একবার আছে, জেনু তো একবার আছে, এক বছর ব্যবধানে। সো এগ্রি যে ওয়ার্ডটা, এগ্রির সাথে তুমি যখন মানুষের তুলনা করবে, মানুষকে বুঝাবা, তখন হবে এগ্রি উইথ, যে আমি কারোর সাথে একমত, আমি ব্যক্তির সাথে একমত, সে অর্থে তোমার বসবে উইথ। কিন্তু তুমি কোন শর্তে একমত, তুমি যদি শর্তটা বলো যে আই এগ্রি, একটা ডিসিশনে তুমি এগ্রি, তখন তুমি বলবা আই এগ্রি টু দিস ডিসিশন, আই এগ্রিড উইথ হিম টু দিস ডিসিশন, ঠিক আছে। টুটা হইতো যদি তোমার মানে কি বলা যায়, যেমন এইখানে হি রেডিলি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল, আমি তার প্রপোজালের প্রতি এগ্রি করলাম, তখন আমি টু দিব, যে হি রেডিলি এগ্রিড টু মাই প্রপোজাল টু ডোনেট টু এ চ্যারিটি, এই ক্ষেত্রে তোমার টু হবে।
তেমন সেম ভাবে আই ডোন্ট নো ওয়াই ইউ আর অ্যাংরি ড্যাশ ইওর ফ্রেন্ড। এখানে দেখো অ্যাংরি, অ্যাংরি যখন হচ্ছে আমি যেটা অ্যাস্ট্রোনিক্স এর ক্ষেত্রে বললাম, অ্যাস্ট্রোনিক্স বা এমএস এর ক্ষেত্রে যে তোমার at something with somebody, এখানে হচ্ছে অ্যাংরি যেটা অ্যাংরি with someone at someone at something, ঠিক আছে। অ্যাংরি, অ্যাংরি ক্ষেত্রে যেটা হয়, অ্যাংরি ক্ষেত্রে যেটা হয় অ্যাংরি with person আর হচ্ছে at object এরকম। সো যেহেতু তুমি বলছো আই ডোন্ট নো হোয়াই ইউ আর অ্যাংরি দ্যাটস ইওর ফ্রেন্ড ইজ আ পারসন, সেখানে অ্যাংরি পর অফ কোর্স উইথ হবে, ঠিক আছে। জিএসটি 22-23 আসছে, এটাও 22-23 একটা ইউনিট একটা বিয়োগ। তারপর আসো we have to deal dash our problems। এখন তুমি দেখো we have to deal dash our problems, deal এর পর ইনভলভ না উইথ বলবে, ডিলস এর মানে তো ব্যবসা, সো ইন হবে, এখানে উইথ হবে, যে বোঝাপড়া করা, আমাদেরকে আমাদের প্রবলেমের সাথে ডিল করতে হবে, নেগোশিয়েট করতে হবে, বোঝাপড়া করতে হবে, সেখানে ডিল উইথ হবে। The train to Rajshahi departed dash the platform, departed মানে যে জায়গা ছেড়ে চলে আসে, ওই জায়গা থেকে দূরে সরে আসে, দূরে সরে আসার কি বলছিলাম, far from, away from, সেখানে ডিপার্টটাকে তুমি সেখানে ফেলে দাও, depart from, ঠিক আছে, departed from the platform। We must discourage people that throwing from trash in public places, আমাদের মানুষদের ডিসকারেজ করা উচিত, কি থেকে ডিসকারেজ করা উচিত, যে পাবলিক প্লেসে ময়লা ফেলা থেকে, পাবলিক প্লেসে ময়লা ফেলা থেকে, পাবলিক প্লেসে ময়লা ফেলা থেকে আমাদের মানুষদেরকে ইয়া করা উচিত, কি বলে, নিরুৎসাহিত করা উচিত। সো এইখানে আমাদের নিরুৎসাহিত করা উচিত কি, তাদেরকে আমরা দূরে সরানো অর্থ বুঝাইতেছি না, তাকে নিরুৎসাহিত করা সেখান থেকে দূরে সরায় আনবো। সো দূরে সরানোর অর্থ আমি প্রমিস করি, এখানে ডিসকারেজের সাথে আমি প্রমিস করব, we must discourage people from throwing trash into the public places, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আমরা যেগুলো শিখছি সেগুলো থেকেও সলভ করতে পারি, নতুন জিনিসগুলো আমরা রিলেট করা জানতে পারি, এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটা স্কিল বিল্ড আপ করতে পারি, যেটা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো সবাইকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ, ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে গ্রুপ ভার্বকে অল ইন ওয়ান শেষ করে দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজকে যা করেছি আমি আগেই বলছি যে আমি 100% যে করেছি আমি তোমাকে এটা বলি নাই, মিথ্যা শেষে দিবেন, 60% আমি করাই দিছি, বাকি 40% এর মধ্যে 30% করতে হবে তোমার বিগত বছর সলভের, বিগত বছর সলভ করবা, সলভ করার মাধ্যমে তুমি আরো অনেক কিছু জানবা, নতুন কিছু অনেক কিছু আসবে, সেগুলা যখন সলভ করতে 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 তোমার একটা আইডিয়া দাঁড়া যাবে, তোমার 30% কভার, বাকি 10% রয়ে যাবে। ওই 90% হওয়ার পর বাকি 10% হচ্ছে তোমার রিভাইজ, তুমি যদি রিভাইজ ঠিক মতো করো ওই 10% হয়ে যাবে, তোমার আর এই মানে গ্যাপের আর কোনো জায়গা থাকবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এটার সাথে কিন্তু গ্রুপ ভার্বটা সবচেয়ে বেশি রিলেটেড। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা গ্রুপ ভার্ব ধরবো, আগামী ক্লাসে আমরা টপ টু বটম গ্রুপ ভার্ব শেষ করবো। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।